আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম এমডি মুবারক হোসেন, আমার বাড়ি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, অরুণগাবাদ, আচ্ছা আওরঙ্গাবাদ মনে হয় এটা হবে। আমি স্টুডেন্ট। এবং তারপরে তিনি তার ফোন নাম্বারটা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার সঙ্গে ঘটা একটা ঘটনা। 2010 সালের 20 জুলাই আমার জন্মদিন। 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতায় ট্রেনে চাপলাম। ওই দিন কিন্তু ওনার জন্মদিন ছিল, এমন না যে উনি জন্ম নিয়েছেন ওই দিন। তো তিনি বলছেন যে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতারই ট্রেনে চাপলাম 6টা বেজে 50 মিনিটে, 7 ঘন্টার যাত্রা ট্রেনে। ওঠার পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর একটা সিট পাই আর সেখানে বসি। আমার খুব ঘুম আসে, বাট সাধারণত বাস ট্রেনে আমার ঘুম আসে না। ভাবলাম হয়তো কালান্তরের জন্য ক্লান্তি হলে এসেছে, এই জন্য হয়তো আমার ঘুমটা আসছে। তারপর আমি 10 মিনিটের মতো ঘুমাই, কিন্তু ঘড়িতে দেখি 11টা বাজে। একটু অবাক হই, ভাবলাম হয়তো ক্লান্তির জন্যই অনেকক্ষণ ঘুমিয়েছি, বুঝতে পারিনি। তারপর যখন আমি ঘুম থেকে উঠেই তখন দেখি, আমি এটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি যে বগিতে চেপে আছি সেই বগিতে আমি এবং আর 2জন ব্যক্তি, এবং দুজনই খুব অনেক স্পেলিং মিস্টেক পড়তে একটু সমস্যা হচ্ছে। দুজনই জুব্বা পরে দাঁড়িয়ে আছে। এখানে অবাক করার মতো ব্যাপার হলো যে আমি যখন ট্রেনে উঠেছিলাম প্রচণ্ড ভিড়, বাট ট্রেনে এখন 2জনকে দেখে আমি খুবই অবাক হলাম। এটা আমি কি দেখছি? বাট ওই 2জন ব্যক্তি নর্মাল মানুষের মতোই, কোনো চেঞ্জ নেই। তবু আমার একটু ভয় লাগছে, একেবারেই নর্মাল, কিন্তু আমার কেন যেন ভয় লাগছে। কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন আমি ভিড়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। তারপর ভেবেছিলাম হয়তো সবাই নেমে গিয়েছে, আবার আমার ঘুম পাচ্ছে। তখন আমি চোখ বন্ধ করিনি। আমি ভাবছিলাম এটা কি প্যারানর্মাল কোনো কিছু হতে পারে কিনা। না, ও সব কিছু না। হঠাৎ করেই আমার মনে হচ্ছে বগিতে অনেক লোকজন আছে, মনে হচ্ছে লোকজনের ভয়েস শুনতে পাচ্ছি। আমি ভাবছি ট্রেন তো কোথাও দাঁড়ায়নি, তাহলে এত লোক কোন জায়গা থেকে এলো? আমি দোয়াদুরুদ পড়তে থাকি, আমি চোখ খোলার সাহস পাই না। এরকম করে 15 মিনিট কাটলো। তখন আমি 200-300 লোকের শব্দ পাচ্ছি এবং মনে হচ্ছে ট্রেনের বগি ভর্তি। এবং তারপর 7-5 ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ খুললাম। এবার আমি যা দেখি তা আমাকে আরো বেশি অবাক করিয়ে দেয়। আমি দেখি যে এই বগিতে আমি ছাড়া আর কেউ নেই। আমার মনে মনে ভাবছি যে 2জন ব্যক্তি ছিল, তারা তাহলে কোথায় গেল? এবার আমি আরো ভয় পাই। আমাকে আরো 2 ঘন্টা ট্রেনে থাকতে হবে। কি করে থাকবো? আমি একাই, এবং এই দোয়া আরো বেশি বেশি করে পড়তে লাগলাম। আর আমার চোখ আমি বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই আমার মনে হচ্ছে আবারও বগি ভর্তি লোক। আমি এবার ভাবলাম আমি আর চোখ খুলবো না। তারপর আমি চোখ খুললাম না। 2 ঘন্টা কিভাবে কাটবে এটাই আমার মেইন ভাবনা ছিল। এবং তখন মনে হচ্ছিল যে 2 ঘন্টা না, আসলে আমাকে 2 দিন কাটাতে হবে। বাট আমি ভাবছি যে একবার চোখ খুলে দেখি, আবার ভয়ও করছে। 1 ঘন্টা পর আবার চোখ খুললাম। বাট এবার আমি যেটা দেখি যে ট্রেনে এত কিছু হবার পরও আমি এটা ভাবিনি যে আমি যা দেখলাম যে 2জন ব্যক্তি, একজন এক পাশে দাঁড়িয়ে, কিন্তু এবার 2জন ব্যক্তিকে মনে হচ্ছে যে ওরা মানুষ, কারণ সাদা জুব্বা পরে আছে। বিভৎস মানুষ না, বিভৎস চেহারা, 4 ফুট লম্বা হবে, চোখগুলো অনেক বড়, এবং আচ্ছা সাদা জুব্বা পরে আছে এবং বিভৎস চেহারা, 4 ফুট লম্বা, তার খুব বেশি লম্বাও না, এবং বড় লাল রঙের চোখ, এবং সেই চোখের মধ্যে কোনো কিছু নেই এরকম মনে হচ্ছে, এবং হাতে একটা লাঠি, লম্বা চুল। ওই 2জন দেখতে একই, কোনো পার্থক্য নেই 2জনের মধ্যে। এবার আমি খুব ভয় পাই আর মনে মনে দোয়া পড়তে থাকি। আর একবার এদিক আর একবার ওদের দিকে তাকাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম যে চোখ বন্ধ করলে একটু সাহস পাই। হঠাৎ মনে পড়লো, তারপর আবার চোখ বন্ধ করলাম আর দোয়া পড়তে থাকলাম। আমার মনে মনে ভাবছি যে এইটা কি ঘটছে আমার সাথে, আমি চোখ খুলতে পারছি না। আবার মনে হচ্ছে ওই 2জন আমার কাছে আসছে, কাছেই, খুব কাছে আছে। আমাকে যদি কিছু করে, চোখ খুললেই আবার সেই বিভৎস চেহারা।
তারপর মনে হলো ট্রেনটি আস্তে আস্তে থামছে। আমি ভাবলাম যে কোনো একটা স্টপেজ এসছে মনে হয়। ট্রেনটি থামতেই আমি চোখ খুললাম, আর কোনো দিকে না তাকিয়ে গেটের কাছে গেলাম, আর দেখলাম যে না, এটা কোনো স্টপেজ না, এটা কোনো স্টেশন না। আমার যেখানে ট্রেন থামবে সেটা আসতে আরও 20 মিনিট বাকি। ঘড়িতে তখন 12:40। এবং এবার আমি কি করব? আমি পিছনে তাকাতেও সাহস পাচ্ছি না, সিটে বসতেও পারছি না। ওই বিভৎস মুখগুলো আমার সামনে, আমাকে আবারও দেখতে হবে সেগুলো, এটাও ভাবছি। এবং ঠিক তখনই আমার মনে হয় যে কেউ যদি আমাকে এখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবার এটাও ভাবছি যে সেই বিভৎস মুখগুলো দেখে আমি যদি সেন্সলেস হয়ে যাই, আমি কোথায় নামবো, কি করব, এগুলোই ভাবছিলাম। আর 10-15 মিনিট সেন্সলেস হলেই তো আমি শেষ। আমি গেটের বাইরে তাকিয়ে রইলাম, আর ট্রেনের গেটের দুই পাশের যে রড বা লোহা আছে সেগুলো শক্ত করে ধরে রাখলাম। 7-5 ভাবতে ভাবতে দেখি ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। আমি একটু সাহস পেলাম। এবার আমি ট্রেন থেকে নেমে যাব। ট্রেন দাঁড়ালো, আমি নামলাম। তারপর আমি দেখলাম আমার পেছনে আরও 5-7 জন ব্যক্তি নামলো, আর দেখি আমার বগি ভর্তি লোক। আমি ভাবছি আমার সঙ্গে এটা কি ঘটলো। তারপর আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসছেন? ওরা বলল কলকাতা। আমি পাগল হয়ে গেলাম। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। আমি দেখি যে ঘড়িতে 1:05। এত রাতে কি করে বাড়ি যাব? তারপর আমার সঙ্গে এত কিছু ঘটেছে। আমি যদি সেন্সলেস হয়ে আমি যদি বেশ ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি একটা রিক্সা পেলাম এবং আমাদের দিকে সে যাবে, এবং সেই স্টপেজ থেকে বা স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এবং আমি রাস্তা দিয়ে যাব নাকি ট্রেনেই যাব এটা ভাবছিলাম ওই সময়। আমি ঠিক আপনার লেখাটা আসলে বুঝতে পারছি না, খুব অন্যরকম লাগছে লেখাটা। যাই হোক, এবং তারপরে আমি একটু দেখলাম যে আচ্ছা, তিনি বলছেন যে আমি ভাবলাম যে কোনো একজনের সাথে যাব। একজনকে পেয়ে গেলাম এবং তার সঙ্গে গেলাম, এবং রাস্তা দিয়ে হেঁটে 4 কিলোমিটার মতো, এবং ভাবতে ভাবতে ওনার পেছনে হাঁটতে লাগলাম। একটা সিগারেট ধরলাম, ওই ব্যক্তিকে একটা সিগারেট দিলাম। দুজনে একসাথে খেতে খেতে 1 কিলোমিটার এলাম, এবং ওই ব্যক্তি আমার সাথে বাড়ি চললো। তারপর আমি যা দেখলাম, রেল লাইনের দুপাশে কবরস্থান, আর কবরস্থান, হাজার হাজার মানুষের ভিড়। সবাই একটা করে মানুষের সাথে সাদা জব্বা পরা, এবং তারা হচ্ছে ওখানে বসে আছে। এবং সেই দুজন জব্বা পরা লোককে আমি আবারও সেই কবরস্থানের কাছে দেখলাম। তারপর দুজনে আমার দিকে দুজনে আমার কাছে চলে আসলো খুবই, এবং আমার মনে হলো যে তারা আমাকে ধরেছে, এবং তারা আমার গলা বন্ধ হয়ে আসছিল। আমি দুজনকে জোরে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে দুই পাশে তারা ধাক্কা দিলাম, এবং দুই পাশে তারা পড়ে গেল, এবং আমি জোরে ছুটতে লাগলাম। এবং এরপরে আমি আমার বাসায় নিজেকে আমার নিজের বেডে আবিষ্কার করলাম। আমাদের গ্রামের একজন বলল যে আমি রাতে আম কুড়াতে গিয়েছিলাম, তখন তোমাকে দেখি যে তুমি শূন্যে ভেসে আছো, এবং আমি তোমাকে টাচ করতে গেলে দেখি যে তুমি নিচে পড়ে আছো। এবং তারপর একটা হুজুরের কাছে আমি যাই, এবং সেই হুজুরটি আমাকে তেল পড়া দিয়ে সুস্থ করেন আর কি। তো যাই হোক, লেখাটা স্টোরিটা খুব মজার ছিল আমি যখন পড়েছিলাম, কিন্তু স্টোরিটা একটু এলোমেলো করে লেখা, যার জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হলো। বাট স্টোরিটা সেটা হচ্ছে, আমি যদি একটু গুছিয়ে বলি আপনাকে, যে উনি একটা ট্রেনে ট্রাভেল করছিলেন, এবং সেই ট্রেনে ট্রাভেল করার পরে উনি যখন দেখেন যে চোখ বন্ধ করেছিলেন, তখন দেখেন যে ট্রেনের মধ্যে তখন মনে হচ্ছিল যে অনেক মানুষ। আবার চোখ খুলতে দেখেন যে 2জন সাদা জব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। আবারও চোখ বন্ধ করেন তিনি, যে হয়তো এটা ভুল দেখছেন, এবং তারপরে যখন তিনি আবারও চোখ খোলেন তখন দেখেন যে ট্রেনের মধ্যে অনেক মানুষ, না ট্রেনের মধ্যে কেউ নাই, কিন্তু চোখ বন্ধ করা অবস্থা তার মনে হচ্ছিল অনেক মানুষ। এবং তিনি দেখতে পান সেই জব্বা পরা 2জন লোককে আরও বিভৎস অবস্থায়, এবং তিনি একটা সময় ভয় পেয়ে উঠে গিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন যে আমি ট্রেনের ভেতরে গেলে তো আবার সেই বিভৎস চেহারা দেখতে হবে, এদিকে পথও আসতে, আমার স্টেশন বা স্টপেজ আসতে অনেক দেরি, কি করবেন এরকম ভাবতে ভাবতে স্টপেজে তিনি ঢুকে পড়েন। এবং সেইখানেই যখন তিনি নামেন তখন তিনি দেখেন যে ট্রেন থেকে অনেক মানুষ বের হচ্ছে। তার মানে ট্রেনে আসলে মানুষ ছিল। এখানে মুশকিলটা হচ্ছে যে তাহলে উনি ট্রেনের মধ্যে শুধুমাত্র 2 জনকে কেন দেখছিলেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই। এইটাই রহস্যের জায়গাটা। এবং তিনি যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন, সেই মুহূর্তেও তিনি দেখেন যে তিনি একজন লোককে রাস্তায় পেয়ে যান, এবং তার সঙ্গে যাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে তিনি নিজেকে আবিষ্কার করেন যে তিনি তার 2জন যে রেল স্টেশনের কাছাকাছি কোনো একটা জায়গায়, সেখানে দুই পাশে
কবরস্থান ছিল এবং সেই দুজন লোককে তিনি আবারও দেখতে পান এবং একসময় অনুভব করেন যে তারা তার কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করে এবং তাদের কাছ থেকে ছাড়া পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনোভাবে তিনি দৌড়াতে শুরু করেন এবং একসময় সম্ভবত সেন্সলেস হয়ে যান এবং এরপরে তিনি তার বাসায় নিজেকে আবিষ্কার করেন। এই দুজন লোক তাহলে আসলে কে ছিল, এটাই হচ্ছে এই গল্পের মূল রহস্যের জায়গাটা। এবং তাদেরকে কেন অনেকের ভিড়েও আর কাউকে না দেখে তাদেরকেই তিনি দেখতে পাচ্ছিলেন এবং তারা কিভাবে ট্রেন থেকে নেমে যাবার পরেও আবার তার সঙ্গে সঙ্গী হলেন এবং তার সঙ্গে আসলেন, এইটাও একটা রহস্যেরই ব্যাপার। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং একটু জানিয়ে দিবেন যে আপনি কোথা থেকে এসেছেন। জি, আমি ইহসানুল হক ফয়সাল আছি। আমি এসেছি মধ্যপাড়া থেকে, আমার হোম টাউন পাবনাতে। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব এটা আমার স্টুডেন্টের ঘটনা। একটু বলে রাখা ভালো, যেহেতু ঘটনার সাথে আমার স্টুডেন্টের ফ্যামিলি জড়িত বা ওই সময় উইটনেস ছিল ওরা। জি। আর ঘটনাটা 1980 সালের দিকের, অনেক আগের ঘটনা। তো এই কারণে আমি বলছি না কোথায়, তবে এটা বৃহত্তর বরিশালের যে কোনো একটা জেলায় হবে। তো ঘটনায় চলে যাচ্ছি। তো যে গ্রামের ঘটনা, আসলে আমরা সবাই জানি যে বরিশাল অঞ্চলে ম্যাক্সিমাম গ্রামগুলা, প্রত্যেকটা জেলার গ্রামগুলো পানি বেষ্টিত, সেখানে খাল বা পুকুর ডোবা এগুলো বেশি থাকে। তো যেখানকার ঘটনা, সুন্দর একটা ছিমছাম ছোট্ট একটা গ্রাম, সবাই খুব সুন্দরভাবে দিন যাপন করে। তো হঠাৎ একদিন মানে প্রায় শুকনার টাইমেই পাশে একটা ডোবাতে মানে একটা ছেলেকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না। তো পাওয়া যাচ্ছে না সেই সময় মানে সবাই খোঁজাখুঁজি করে এখানে ওখানে নদীতে। তো ছেলেটাকে ঠিক 3 দিন পরে পাশের একটা বিলের সাথে ছোট্ট একটা ডোবার মধ্যে ওকে পাওয়া যায়। আচ্ছা। এবং এমনভাবে পাওয়া যায় মনে হচ্ছে কাদার মধ্যে ও একদম লেপ্টে আছে এমন। তো ওকে তোলা হয়। তোলার পরে যেহেতু গায়ে কাদা লেগেছিল, ওকে ওয়াশ করা হয়, সারা শরীর পানি দিয়ে ধোয়ার পরে সবাই একটা জিনিস দেখে মানে আশ্চর্য হয় যে ওর দুটো চোখ একদম মনে হচ্ছে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওর চোখের উপরের যে আমরা পাপড়ি বলে আমাদের চোখের যে আই প্রোটেক্টর, সেটা নাই, 2 চোখেরই। তো তার চাইতেও বড় সবচাইতে ঘটনাটা ছিল ওর চোখের দিকে যেই তাকাচ্ছিল, যেহেতু একটা ঘটনা ঘটছে, উৎসুক জনতা তাকিয়ে আছে, তোর চোখের দিকে যেই তাকায় মানে তার চোখ দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। তো কিছুক্ষণের মধ্যে বিষয়টা মহামারী হয়ে যায়, গ্রামের সবাই জানাজানি হয়ে যায়, যেহেতু ছোট্ট গ্রাম আর গ্রামের সবার মধ্যে কোঅপারেশনটা বেশি থাকে। তো দেখা যায় যে এই ঘটনার পরে সবার মধ্যে ভীতি ছড়িয়ে যায়। তো কোনো মতে ওর চোখটা একটা কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় এবং বাঁধার পরে কোনো রকম ওকে জানাজা দাফন করা, মানে দ্রুত দাফন করা হয়। আচ্ছা। তো এরপর থেকেও গ্রামবাসীর সমস্যা আসলে কমে না, মানে তাদের একটা তো ভয় হয়েছে যে এরকম করে একটা মানে ঘটনা ঘটছে। এরপর থেকে তার মূল ভয়টা শুরু হয়। মূল ভয়টা এমন ছিল যে রাত্রে যদি কেউ ওই মানে ওকে যেখানে কবর দেওয়া হয়, যেহেতু ওখানে কবর দেওয়া হয়, যেহেতু জায়গা কম, ওখানে কোনো গোরস্থান ছিল না, দেখা যায় মানে নিজের জায়গার উপরে কবর দেওয়া হতো রাস্তার সাথে। তো ওকে কবর দেওয়া হয়। তো ওই কবরের সামনে, অর্থাৎ ওই রাস্তার সামনে দিয়ে যদি কেউ যায়, দেখা যাচ্ছে মানে হাতে টর্চ আছে, দেখা যাচ্ছে সবসময় তো যাওয়ার সময় আমাদের চেনা রাস্তা, তাদের মানে ওই ধরনের তো কনসার্ন থাকে না। মানে আমরা অচেনা রাস্তায় যেভাবে হাঁটি, চেনা রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটি। তো স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে দেখা যায় কেউ একজন নদীর সামনে চলে আসছে, কেউ বা কোনো বাগানের মধ্যে ঢুকে গেছে, বা কেউ দেখা যাচ্ছে অনেক বাঁশ গাছের মধ্যে চলে গেছে। তো বিষয়টা সবার মধ্যেই মানে খুব ভীতির সৃষ্টি করে, কেন এমন হচ্ছে। এবং কেন এমন হচ্ছে সবার মধ্যে ওই চিন্তাই থাকে, যেহেতু ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না। এরপরে আরো যে বিষয়টা হয় যে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে যাচ্ছে বা কারো কোনো গবাদি পশু হঠাৎ করে মারা যাচ্ছে কোনো কারণ ছাড়া, সবার মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়। তো গ্রামবাসীর মূল কনসার্নটা হয় একটা ঘটনার মাধ্যমে। ওই গ্রামে একজন লোক ছিলেন, দেখা যায় যে সেই সময় এখনো গ্রামে 9টা 10টায় অনেক রাত, আর সেই সময় তো আরো অনেক ছিল। তো হবে 8টা 8:30 বা 9টা এরকম একটা সময় এক লোক আসছেন, ওনার কাজকর্ম সেরে জ্যোৎস্না রাত পথ দিয়ে আসছেন, হাতে লাইট আছে কিন্তু লাইট জ্বালাননি। তো হঠাৎ উনি শোনেন মানে এমনভাবে বলছে যে আব্বা আসো। উনি মানে হকচকিয়ে যায় যে কি ব্যাপার, কে? তখন বলে আব্বা আমি। মানে ওনার নিজের ছেলের গলা উনি শুনতে পারেন। বলে তুমি এত রাতে এখানে? বলে তোমার জন্য দাঁড়ায় আছি। তো ওনার কাছে একটু অড লাগে যে গ্রামে আমার ছেলের স্বাভাবিকভাবে যাকে দেখি 7টা 7:30 খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, তো আমার ছেলে এখানে। তো উনি ভাবে যে ছেলেকে হয়তো শাসন করবো, বাড়ি যাই, যেহেতু রাস্তায় আছি। তো ছেলে সামনে সামনে হাঁটে। তো হাঁটতে হাঁটতে তিনি মানে ফাইন্ড আউট করেন যে ছেলে আর নাই। তো উনি ভাবে যে হয়তো আমার সাথে কোনো দুষ্টামি করছে, এইভাবে উনি খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে মানে একটু সামনে যায়, সামনে বেশ কয়েকটা বাঁশ গাছ ছিল একদম ঘেরা।
তো উনি হয়তো ভাবে এর মধ্যে লুকায় থাকতে পারে কেন ছেলে এরকম দুষ্টামি করছে। রাইট। তো উনি আস্তে আস্তে একবার এখানে ওখানে খোঁজাখুঁজি শুরু করছে। হুম। তো হঠাৎ উনি খেয়াল করে যে উনি শক্ত কোনো একটা ঢিপির উপর দাঁড়িয়ে, উনি তখনও টর্চ জ্বালান নেই যেহেতু তখন জ্যোৎস্না রাত ছিল। তো ঢিপি উনি ভাবেন যে মাটির রাস্তা হতেই পারে, তবে উনি ভয় পান যখন হাতটা উপরের দিকে দেন, দেখেন যে একটা বাঁশ তার মাথার উপরে। যেহেতু রাত্রে বুঝতে পারেননি, তো হাতটা যখন একটু ভালোভাবে মুভ করেন তখন দেখেন একটা না অনেক বাঁশ একদম তার মাথায় লেভেল হয়ে আছে। আচ্ছা। মানে উনি সাথে সাথে ভয় পেতেন কি ব্যাপার কি হলো। তো উনি বিষয়টা দেখার জন্য সাথে সাথে তার টর্চটা জ্বালান। তো টর্চটাও জ্বালান এবং উনি সবচেয়ে ভয়ের ব্যাপার উনি দেখেন যে সেই ছেলের কবরের উপর সে দাঁড়িয়ে আছে হুম। এবং তার মাথার উপর সারি সারি বাঁশ একদম সোজা হয়ে আছে। তো উনি ভয় পান এবং ভয় পেয়ে দ্রুত ওখান থেকে মুভ করতে যাওয়ার জন্য টর্চটা জ্বালান এবং টর্চটা জ্বালানোর পরেই দেখেন সেই ছেলেটা যাকে কয়েক মাস আগে কবর দেওয়া বা দাফন করার সময় উনিও ছিলেন, ঘটনাটা উনিও জানেন, সেই ছেলেটা ওনার সামনে দাঁড়িয়ে। উনি এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছেন, ওর চোখের দিকে তাকিয়ে আছেন, সেই একই অবস্থা চোখের। তো ওনার সম্মোহনটা ভাঙে যখন উনি দেখেন যে ওনার হাতটা গরম হয়ে যাচ্ছে। তো তাকে দেখেন ওনার চোখ দিয়ে অনবরত রক্ত পড়ছে। ঠিক যখন ওকে পাওয়া যায় মৃত অবস্থায় তখন যেমন সবার রক্ত পড়েছে ওনারও চোখে রক্ত পড়ছে। তো উনি ঘটনার আকস্মিকতায় ওখানে অজ্ঞান হয়ে যায়। তো সকালে গ্রামবাসী সকালে ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন, পরে ওখানে জ্ঞান ফেরানো হয়, পরে সবকিছু শোনা হয়। তো গ্রামবাসী একটা জিনিস দেখেন, এই ঘটনার সত্যতা দেখেন যে কাঁচা যে বাঁশগুলো আছে ওগুলা ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যেগুলো একটু পাকা বাঁশ ছিল সেগুলো ভেঙে গেছে। মানে এর থেকেই প্রমাণিত হয়েছে যে উনি যে ঘটনাটা বলছেন যে বাঁশগুলো ওনার মাথার উপর লেভেলে ছিল। আর তারপরেও সবার মধ্যে আরো ভীতি বেড়ে যায় যে এমন কেন হচ্ছে। তো ওই গ্রামের বা পাশের গ্রামের বেশ কয়েকজন মানে হুজুরকে নিয়ে আসা হয় যে সমাধানের জন্য, যে দেখেন বেশ কিছুদিন ধরেই তো এইরকম সমস্যা, কি করা যায়। তো হুজুররা আলোচনা বা তাদের রিচুয়াল করার পর বলে যে দেখেন আমরা বেশি কিছু বলতে পারবো না, এখানে যে জিনিসটা আছে এর সাথে আমাদের শক্তির কোনো মানে তুলনা করা যাবে না, আমরা এটা পারবোই না, আমরা কিছুই পারবো না, আমরা প্রাথমিক লেভেলেও যেতে পারবো না এর সাথে। তো গ্রামের বলছে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। তখন বলছে পাশের গ্রামে একজন কামেল ব্যক্তি আছেন, কামেল একজন হুজুর আছেন, উনাকে ডাক দেন, উনি হয়তো কিছু করলেও করতে পারেন। তো গ্রামবাসী দ্রুত তাকে ডাকা হয়। তো উনি বিষয়টা সবকিছু শোনেন এবং শোনার পরে বলেন যে আসলে এখানে যে জিনিসটা আসলে মানে যে আমরা স্পিরিট বলি বা এভিল বলি, তো খুব শক্তিশালী। মানে আমরা স্বাভাবিকভাবে যে জিনের কথা বলি তার চেয়ে শক্তিশালী জিন, যেমন আমরা ইফরিত বা জুয়ান্নার কথা জানি, মানে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। জি জি। তো বলেন যে এটা সমাধান করা যাবে, তবে গ্রামবাসীর উপর দিয়ে একটা ঝড় বয়ে যাবে, সবাইকে শক্ত হতে হবে। তো বলছে কি করতে হবে, তো বলছে গ্রামবাসীর মধ্যে 2 জন শক্তিশালী যুবককে দিতে হবে এবং এই 2 যুবককে নিয়ে আমি ওই কবরটা আবার খুঁড়বো এবং এই কবর খোঁড়ার সময় এবং এই লাশটা দেখার পরে লাশের কি চেহারা, লাশের কি হয়েছে, এই 2 ব্যক্তি মৃত্যুর আগেও বলতে পারবে না, কাউকে বলতে পারবে না। অন্য যা কিছু বলতে পারবে কিন্তু এই ওর লাশের যে কি অবস্থা এটা বলতে পারবে না এবং গ্রামবাসী কেউ এই সময় আসতে পারবে না, সবাই যার যার ঘরে থাকবে, নিরাপদে থাকবে। তো বলছে আচ্ছা তাই হবে। তো একদিন দিন ঠিক করা হয় শুক্রবারে, এমনি মানে সকাল, মানে সেদিন সকালে ছিল বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা একটা ভয়ার্ত পরিবেশ। তো সকালেই ফজরের নামাজের পরেই মানে আলো ফুটছে, এই অবস্থায় লাশটাকে আবার খোঁড়া হয় এবং মানে ওই লাশটা তোলা হয়। তো লাশটা তুলে গ্রামবাসী সবাই যার যার মতো যার ঘরে চলে গেছে। মানে হয়তো কিছু মানুষ উৎসুক, হয়তো লুকিয়ে ছাপিয়ে দেখছে কি হচ্ছে। তো লাশটাকে নিয়ে ওই যেখানে ওকে পাওয়া যায়, অর্থাৎ যে বিলের পাশে যে ডোবার মধ্যে পাওয়া যায় সেই ডোবার পাশে যাওয়া হয়। তো ওই ডোবার পাশে একটা নারকেল গাছ ছিল, তো আগে থেকে নারকেল গাছটা কাটা হয় এবং ওকে 2 টুকরা করা হয় এবং ওই 2 টুকরার মাঝে লাশটাকে রাখা হয়। রাখার পরে হুজুর তার নিজের মতো রিচুয়াল শুরু করেন এবং ওই 2 ব্যক্তিও পাশে থাকেন। তো রিচুয়াল করার এক মুহূর্তে সেই মানে স্পিরিটটা চলে আসে। তো চলে আসার পরে তখন মানে যারা দেখছে, যারা উইটনেস, মানে আমার স্টুডেন্টের নানি বা ওর আত্মীয় স্বজন অনেকেই দেখছে, তারা বলছে যে অনেকটা ছায়ার মতো, এমনিতে মেঘলা মানে ক্লিয়ার না। তো হুজুর ওকে প্রশ্ন করে, ঘটনাটা মানে আমি এখন যেটা বলছি সেটা এই বর্ণনাটা ওই 2 ব্যক্তি দেয় পরে, কারণ এটা পারমিটেড ছিল তাদের। শুধু পারমিটেড ছিল না যে চোখ দুটো বা তার লাশের কি বর্ণনা এটা বলা, মানে তাদের পারমিটেড ছিল না, অন্য সবকিছু পারমিটেড ছিল। তো হুজুরকে উনি মানে হুজুর বলেন যে তুই কে, তো কোনো কথা বলে না।
তো বলে দেখ তুই মানে এরকম সমস্যা করিস না গ্রামবাসীর সাথে, তুই বল তুই কি চাস সেটা শুনতে হবে, আর তোর কি সমস্যা সেটা বল, তুই কি চাস। তো বল আমি ওই ছেলের চোখ দুটো চাই। তো বলে চোখ দুটো চাস মানে? এটা খুব একটা অদ্ভুত জায়গা কিন্তু, যে চোখ দুটো চেয়েছে। তোকে বলছে ও মারা গেছে, ওর চোখের এই ব্যাপারটা, ওর চোখ যে দেখে সেই মানে তার চোখ দিয়ে রক্ত পড়ে, নিশ্চয়ই এখানে তোর কোনো কারসাজি আছে। বলছে হ্যাঁ আমি ওর চোখ দুটো নিতে চেয়েছিলাম কিন্তু আমি যে কোনোভাবে পারিনি, কিন্তু এখন আমার চোখ দুটো চাই। তো বলছে না এটা সম্ভব না, তোকে শুধু ট্র্যাপে ফালানোর জন্য বা তোকে আনার জন্য শুধু ওকে কবর থেকে তোলা হয়েছে, এটাই তো অন্যায়, কিন্তু তুই এই কাজটা করতে পারিসনি। তো তুই কি হলে যাবি? বলছে আমি যাবো না। তুই কি চাস? আমি চোখ দুটাই চাই। তো এরকম অনেকক্ষণ নাকি হুজুরের সাথে বাকবিতনটা ওর কথা। তো এক পর্যায়ে হুজুর মানে আরো রিচুয়াল করে তার নিজের মধ্যে কোন স্পিরিট হাজির করেন এবং ওকে মানে লাশটাকে যে দুই টুকরা মানে নারকেল গাছের দুই টুকরার মধ্যে রাখা হয়েছিল, উপরের টুকরা হুজুর ধরে ওর দিকে ছুঁড়ে মারেন এবং তখন ওর একটু ভয় হয়, মানে হুজুর নিজের একটু শক্তি ওকে দেখান। তো উনি বলেন যে দেখ তুই আসছিস, তোকে আমি নিয়ে আসছি, কিন্তু এখন তুই কখনোই যেতে পারবি না এবং তুই যত কিছুই করিস আমি তোকে যেতে দেব না এবং তোর একটা বিহিত করব, তুই বলকে। তখনও একটু নরম হয়, স্পিরিটটা নরম হয় এবং বলে যে আমি পাশের কোনো একটা দেশের, আমি দেশটার নাম আমাকে কেউ বলে না, আমি বলতে পারলাম না যে কোন দেশ, তবে বাইরের কোনো একটা দেশের বলে যে একজন মানে ব্যক্তি যে ব্ল্যাক ম্যাজিক করতো, তো ওই জিনটাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাতো এবং এই ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট, তার একটা জাদুর ইফেক্ট একটা এই জিনের ওপর পড়ে এবং যার ফলে ওর একটা চোখের সমস্যা হয় এবং এই প্রতিশোধ ও নেয় ওখান থেকে ছুটে, যে আমি যাকে দেখবো প্রথমেই তার চোখ দুটে নেব, ওর একটা এরকম জিদ থাকে। তো বলে আচ্ছা সবই ঠিক আছে, তুই কাজটা ঠিক করিসনি আসলে, মানে এটা ঠিক হয়নি, তো তুই কি হলে যাবি? বলছে আমি চোখ দুটো হলেই যাব। বলছেন না এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, চোখ দুটা তুই নিতে পারবি না। তো বলছে তুই কি চাস? তো অনেকক্ষণ এরকম বাকবিতনটার পরে বলছে যে আমি দুটো গরু অথবা মহিষের চোখ চাই। বলছে না সেটাও সম্ভব না, তুই যদি জ্যান্ত মহিষ চাস বা জ্যান্ত গরু চাস সেটা দিতে পারবো, শুধু চোখ দেয়া যাবে না, এটা অমানবিক কাজ করা যাবে না। তো বলছে আচ্ছা আমি সেটাতেই রাজি। তো এরকম তার সাথে কোঅপারেশন করার পরে আবার মানে লাশটাকে মানে দাফন করা হয় এবং গ্রামবাসী প্রায় 7 দিনের মধ্যেই টাকা জোগাড় করে, মানে আমি যেটা শুনেছি, তবে এখানে যে ঘটনাটা বলবো, মহিষ দুটো জোগাড় করা হয়, দুটো মহিষ জোগাড় করে এবং এটার উইটনেস আমার স্টুডেন্টের নানি নিজে একদম নিজের চোখে দেখা গ্রামবাসী। তো দেখে যে মানে মহিষ দুটো নিয়ে মানে সকালে নামাজের পরে শুধু মানে পানিতে, নদীতে হোক বা এখানে আমি ক্লিয়ার না, নদীতেই রাখছে হয়তো, শুধু মানে মহিষটাকে রাখছে, একটা মানে স্বাভাবিক একটা ঢেউ এসে সাথে সাথে মহিষটা ভ্যানিশ। এখন মহিষ সাঁতারও জানে, যেটা আমরা জানি স্বাভাবিকভাবেই, কিন্তু মানে ওনার নানি যেটা আমাকে বলছে যে শুধু মানে মহিষটা পানিতে দেয়া বাকি, হারায় যাওয়া বাকি নেই। তো এরপর থেকে মোটামুটি সেই গ্রামে আর কখনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, যেটা আমি শুনেছি। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার অনেক ডিমান্ড এবং এই ঘটনাটাও আশা করছি যে ভালো হবে ইনশাআল্লাহ। ওকে। ইটস ফয়সাল এগেইন, এসেছে মধ্যবাড্ডা থেকে। জি। তো এখন যে ঘটনাটি বলবো এটা আমার মানে নিজের কাজিনের সঙ্গে ঘটায়, বলা যায় যে এক রাত্রের একটা অভিজ্ঞতা। তো অভিজ্ঞতাটা ছিল বেশি আগের না, 2018 সালের 1 মে, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ছুটি ছিল ওই দিন। তো বলে রাখা ভালো, একটা প্রতিষ্ঠানে পড়ে, তো কি প্রতিষ্ঠান আমি এটা বলতে যাচ্ছি না কারণ আমাকে নিষেধ করছে, আর এটা আমরা বলবো না কোথায় কি, এটা বললাম না। তো আমাদের পাবনা থেকে বেশ দূরে সেই প্রতিষ্ঠানটা, তবে এটুকু বলতে পারি এটা একটা মেডিকেল রিলেটেড প্রতিষ্ঠান। জি। তো দেখা গেছে 1 মের ছুটি, ও আবাসিক হোস্টেলে থাকে। তো সবাই বলছে যে যার মতো বাড়ি চলে গেছে। তো ও যে রুমে থাকে ওকে প্রায় গণরুমই বলা যায়, 25 জন থাকতো। সবাই ওকে নিষেধ করছে তুই থাকিস না, যেহেতু একটু সমস্যা হয়, আগে থেকেই সমস্যা হয়।
তো ও আর ওর এক মানে সিনিয়র বড় আপু রাত্রে থাকে, তো সবাই নিষেধ করে এবং ও জানে যে ওই বড় আপুর কিছু সমস্যা আছে বলতে দেখা যায় রাত্রে তার খিঁচুনি হচ্ছে বা মানে অ্যাবনর্মাল আচরণ করে, এরকম কিছু করে। তো বলছেন না এটা স্বাভাবিক, আপুর সাথে থাকি, এটা আমি মানিয়ে নিয়েছি, এটা সমস্যা নেই, যেহেতু সামনে পরীক্ষা, পড়াশোনা করতে হবে। তো বলছে দেখে থাকিস, আর যদি কোনো সমস্যা হয় মানে গার্ডকে ফোন দিস, মানে সবাই একটু ওকে নিষেধ করে যে থাকিস না। তো বলে যে একদিনের জন্য আমি আবার পাবনা যাবো, আবার আসবো, এটা সমস্যা কাটিয়ে নেবো, কোনো সমস্যা নেই রাত্রে। তো যথারীতি পড়তে বসছে। তো বলে রাখা হলো মানে যথারীতি ছোটখাটো সমস্যা আগে থেকেই ওদের রুমে আছে। তো ও প্রথমে যেটা বলে মানে ওর যেটা স্টার্ট হয়, ও ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়া, ও বের হবে আর দরজা মানে বাইরে থেকে লক। তো বাইরে থেকে লক আছেই তো শুধু আপু। তো আপু তো এরকম দুষ্টামিও করে না। তো আপু আপু বলে ডাকছে যে দরজা খোলো, দুষ্টামি করো না, মানে বাইরে যাব, পড়তে হবে। তো কিছুক্ষণ টানাটানি করার পরে এমনি খুলে গেছে। তো তাকে দেখো নাই, আপুর রুমে আছে, টেবিলে আছে। তো যাচ্ছে, এটা ও এমন কিছু এভাবে নেয়নি। তো ও আপুকে বলে যে আজকে যেহেতু সময় পাইছি পড়াশোনা করি, যদি মিসরা গার্ডে আসে বা চেক করতে আসে, যদি আমাদের পড়তে দেখে তাহলে আমাদের অ্যাপ্রিসিয়েট করবে, না হলে আবার বকা দেবে, দুইজন আছি। তো ওর আপু বলে না আজকে কিছু বলবে না, যেহেতু ছুটির সময় কিছু বলবে না, আমরা ঘুমায় পড়ি। তো বলছে না আপু আমার সামনে পরীক্ষা, আমার পড়তে হবে। তো বলছে আমি চা বানাই, তুমিও খাও। তো বলছে না আমি চা খাবো না, আমি ঘুমায় যাবো। তো বলছে আচ্ছা তাহলে আমি চা খাই। তো চা বানাতে গেছে, তো চাটা বানানোর সময় হঠাৎ করে জানালাদের চোখ গেছে নিচে। ওরা 4 তলায় ছিল, নিচে তাকানোর পরে দেখে যে বেশ কয়েকজন মানুষ, মনে হচ্ছে সাদা কোনো কিছু পরে বসতেছে না, যেহেতু অনেক উপরে ছিল 4 তলা থেকে নিচে, তারপর রাত্রে মানে সাফিসিয়েন্ট লাইটও ছিল না। তো সাদা সাদা আবছা বেশ কয়েকজন। তো ভাবে এত রাত্রে এখানে এই সময় মানুষ, ভাবছে আর চা বানাচ্ছে। তো চা বানানোর পরে চা হাতে নিয়ে যখন ও রুমের দিকে তাকায় তখন ও হয়ে যায়। মানে মনে হচ্ছে রুমের পুরো ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। মানে ওর চেয়ার যেদিকে ছিল, টেবিল যেদিকে ছিল, সব উল্টা দিক, ও উল্টা দিকে। মানে ওর চেনা পরিচিত রুম, যে রুমে ও ঘুমায়, যে রুমে ও পড়াশোনা করে, তো বিষয়টা ওর অড লাগে। তো অড লাগার পরে একটু ভিতরে ভিতরে ভয় পায়, এখন যেহেতু একা, ওই এত বড় একটা রুম, শুধু 2টা মানুষ। তো ওর আপু বলে যে আমি ঘুমায় পড়লাম, তুই কি ঘুমাবি? ও ভয় ভয়ে বলে যে হ্যাঁ আপু আমিও ঘুমাবো। তখন আর তেমন কিছু বলে না, তো লাইট বন্ধ করে ঘুমায় যায়। তো বলে আমার বেশিক্ষণ ঘুম না, ও যেভাবে আমাকে বলে কিছুক্ষণ ঘুমানোর পরেই দেখে মানে তবলার আওয়াজ। আচ্ছা, তো এত রাত্রে তবলার আওয়াজ কিভাবে? ও তখনও গভীর ঘুম হয়নি, উঠে দেখে ওর আপুর মানে যে আগের যেমন হয়েছে মনে হচ্ছে খিঁচুনি উঠছে, মানে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে এবং মুখ দিয়ে তবলার আওয়াজ হচ্ছে ওই আপুর। মানে ও প্রচণ্ড ভয় পায় যে কী ব্যাপারে এমন করছে কেন। তো দৌড় দিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে পানি টানি নিয়ে এসে মাথায় পানি ঢালে, মুখে চোখে পানি দেওয়ার পরে একটু স্বাভাবিক করার পরে মানে কিছুক্ষণ সময় যায়, কথাবার্তা বললে ওর আবুকে একটু স্বাভাবিক করে। এই সমস্যাটা আগে থেকেই ছিল। তোর মনে মনে তখন থেকেই ভয় হয়, আর ঘুম আসে না, মনে হচ্ছে কাঁথা গায়ে দিয়ে ওর ভয়টার যাচ্ছে না, ঘুমও আসছে না, মানে মানে ভয়ের রাত গভীর হয় যেটা আমরা বলি। তো ভালো বলেছেন। হ্যাঁ, তো ও ঘুমিয়ে গেছে। এরকম চিন্তা করতে করতে এক সময় হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পরে ও ঘুমানোর সময় লাইট বন্ধ করেই ঘুমিয়েছে। তো ও মনে হচ্ছে মানে আবছা আবছা ঘুম আসছে, গভীর আবছা আবছা মনে হচ্ছে রুমের লাইট জ্বালানো, খুব ঠান্ডা রুমের মধ্যে। যদিও আমরা জানি যে ওই সময় তেমন একটা ঠান্ডা পড়ে না। তো যাই হোক, ও মানে খুব ঘুম, তাকাতেও যাচ্ছে না। তো মনে হচ্ছে মুখের ওপর কোনো কিছু আছে। তো কি আছে, চোখে হালকা একটু মানে করে আবছা হয়ে দেখে যে ওর সেই আপু ওর মুখের সামনে একদম মুখ লাগিয়ে মানে বসে আছে, একদম মুখ বরাবর, এবং চোখ দুটা বড় বড়, এবং হাসছে। গাল দুটা যতটুকু স্ট্রেচ করে, আমরা যেমন জোকারকে দেখি, একদম গাল দুটাকে স্ট্রেচ করে আছে। ওর আপুকে একটা ধাক্কা দেয়, একটা চিৎকার দেয়, এবং চিৎকার দিয়ে এক দৌড়। যেহেতু ওটা গণরুম ছিল, পাশেও গণরুম, বিশাল বিশাল রুম থেকে বড় লম্বা করিডোর, ও করিডোর দিয়ে দৌড় দেয়। কিন্তু ওর ভিতর যে মানে ভয়টা, ওই ভয়ের জন্য আর দৌড় দিতে পারছে না। তো ওর সম্মোহনটা ভাঙে একটা কথা শুনে। মানে একটা রুমের পাশ দিয়ে যাচ্ছে, মানে হালকা হালকা দেখে যে যেহেতু গ্লাস দিয়ে দেখে লাইট জ্বালানো, তো মানে করুণ সুরে বলছে আপু আমাকে নিয়ে যাও, আপু আমাকে নিয়ে যাও, এরকম করে মানে স্পষ্ট, মানে অল্প স্বরে। ও তো ভাবছে আমার সাথে যেমন হচ্ছে এই রুমে হয়তো 1-2 জন আছে, ওদের সাথেও হচ্ছে। তো ও গ্লাসটা খোলে,
তো আসলে গ্লাসটা খুলে যে মানে দেখার জন্য যেটা দেখছে সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না। এইটা দেখার পর থেকে ওর মাইগ্রেনের সমস্যা, এখনো সমস্যা আছে। আচ্ছা, ও দেখে একটা মেয়ে মানে পুরা ঝুলছে, যেহেতু ওদের মানে মেয়েদের হোস্টেলে মানে সিলিং ফ্যান অ্যালাউড না, তারপরেও মনে হচ্ছে উপরে ঝুলছে এবং ও জানে ওখানে সিলিং ফ্যান নাইও, এবং মনে হচ্ছে আমরা জানি যে যে ঝুলে থাকে একটা মানে মিনিমাম ডিস্টেন্স থাকে দড়ির, মনে হচ্ছে একদম দেয়ালের সাথে গলাটা আটকে আছে। তো ও এটা দেখে তাও বলে যে আমি যদি সেন্সলেস হই আমি বেঁচে যাই, মানে যে দৃশ্যগুলো দেখছি আমি দেখার জন্য প্রস্তুত না। তো হঠাৎ করে ও বলে যে আমার মানে ঠিক কোমর বরাবর একটা ধাক্কা আসে। তো কিসের ধাক্কা? ও দেখ একটা ট্রেসার, মানে লাশ যে ট্রেসারে নেয় সেই ট্রেসার, এবং অন্য কিছু না, ওর মানে মনে হচ্ছে ওর লাশটাই ও দেখছে ওর সামনে, একদম নিজের চোখের সামনে নিজের দেখতে চোখের পাচ্ছি সেটা। সামনে। এবং আচ্ছা। বলে যে সজোরে একটা ধাক্কা খাইছে কোমরে। ওটা দেখে আর ওর কোনো সেন্স নেই, ও মানে একদম সেন্সলেস। তার পরের দিনে ওর জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফেরার পরে ও তারপর থেকে ওর মাইগ্রেনের সমস্যা এবং প্রচুর সমস্যা, এবং ও আমার নিজের কাছে এবং নিজে এটা শেয়ার করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দ্বিতীয় ঘটনাটা অনেক মজার এবং ভালো লেগেছে নিশ্চয়ই, আশা করছি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা শিশির আপু নামে একজন আপনি পাঠিয়েছেন খুলনা থেকে। ভয়ঙ্কর একটা ঘটনা, এবং আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে যে এই শিশির আপুর সাথে এখনো নাকি অনেক জিনের কথাবার্তা হয়, এবং ওনার বাসায় নাকি উনি প্রায় সময় জিনকে দেখতে পায়। বিশেষ করে জিন নাকি বিভিন্ন রূপে ওনার বাসায় আসে। তো যাই হোক, আমি এই ঘটনাটা আমি দুটা পর্বে বলবো। প্রথম অংশে আমি ওনার ঘটনার প্রথম অংশ বলছি, আর পরবর্তীতে আমি বাকি অংশটা বলবো। আপনারা প্রথম থেকেই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ঘটনাটা প্রথম ঘটে ওনার বাবা মার সাথে 1996 সালের দিকে। তো ওনার আব্বা আমার অনেক বছর ধরে বাচ্চা হচ্ছিল না, তো এই জন্য নাকি ওনাদের অনেক মন খারাপ থাকতো সবসময়। এবং শিশিরাপুর আব্বা আম্মা ওনারা নাকি বাংলাদেশের বিভিন্ন নামি দামি ডাক্তার তখন দেখিয়েছিলেন, এবং ইন্ডিয়া পর্যন্ত গিয়েছিলেন যে বিভিন্ন ডাক্তারের কাছে। তো সবাই আশা ছেড়ে দিয়েছিল এবং বলেছিল যে আপনারা 95% শিওর থাকেন যে আপনাদের আর সন্তান হচ্ছে না। তো শিশিরাপুর আব্বু তখন তিনি পুলিশে জব করতেন, এবং ওনার পোস্টিং ছিল তখন খাগড়াছড়িতে। তো সেই সময় শান্তি বাহিনীর খুব উপদ্রব ছিল। তো একদিন রাতে বেলা শিশির আপুর আব্বা উনি কাজে যখন খুব ব্যস্ত ছিলেন, একটু রাত করে বাড়িতে ফিরবেন। তো উনি একাই ভাবছিল যে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবেন, এবং ওনার বাড়িটা খুব দূরে ছিল না, মানে 1 কিলো কি 1.5 কিলো দূরে ছিল ওনার পুলিশ স্টেশন থেকে। যাই হোক, তো উনি বের হয়ে যান ওনার কর্মস্থল থেকে। তো হাঁটতে হাঁটতে উনি যখন একটু অন্ধকার একটা ঝোপঝাড়ের মাঝখান দিয়ে একটু শর্টকাট রাস্তায় যাচ্ছিলেন, তখন শিশির আপন আপু উনি ফিল করতেছে যে সাপের ফনা তুললে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ আসতেছে, এবং উনি ভাবে যে শান্তি বাহিনীর কেউ আবার ওনাকে ফলো করছে নাকি। উনি ওনার অস্ত্রটা প্রায় পকেট থেকে বের করে রাখছিল, যে মানে দেখা মাত্রই গুলি করবে এরকম। হঠাৎ করে উনি সামনে থেকে খেয়াল করতেছে যে একজন পাঞ্জাবি পরা একটা লোক, মানে হুজুরের মতো দেখতে এরকম, উনি বের হয়ে আসতেছে অন্ধকার থেকে, একটু হালকা আলোর দিকে আসতেছে। এটা দেখা মাত্রই শিশিরাপুর আব্বু উনি অস্ত্র তাক করে মানে গুলি করবেন এমন একটা অবস্থা। তো সেই লোকটা নর্মালি বলতেছে, মানে সেই হুজুরটা শিশিরাপুর আব্বুকে নর্মালি বলতেছে যে তোর তো সন্তান হয় না, তুই তো অনেক কষ্টে আসিস। তো যেহেতু তোর এত কষ্ট, তো তুই এক কাজ কর, তোকে আমি এটার একটা সমস্যার সমাধান করে দিচ্ছি। তো এটা বলা মাত্রই নাকি শিশিরাপুর আব্বু বলতেছে যে আমার সন্তান হয় না, আপনি জানেন কীভাবে? তখন সেই হুজুরটা বলতেছে যে যেভাবেই জানি তোর একটা সমাধান হবে, তুই চিন্তা করবি না, আর আমি তোর ভালোই চাই, তোর মঙ্গল চাই, তোর খারাপ কিছু চাই না। তখন সেই হুজুরটা একটা খেজুর এবং একটা পানির বোতল দেয়, মানে উনি পকেট থেকে নাকি একটা পানির বোতল, এই দুইটা জিনিস, খেজুর আর পানির বোতল, এটা শিশিরাপুর আব্বুকে দেয় এবং দিয়ে বলতেছে যে এই পানিটা তুই নে, তোর স্ত্রীকে খাওয়াবি, এবং এই পানি দিয়ে যাতে তোর স্ত্রী গোসল করে, এবং এই খেজুরটা তুই অর্ধেক খাবে এবং তোর স্ত্রীকে অর্ধেক খাওয়াবে, দেখবি তোদের সন্তান হয়ে যাবে। তো এটা বলার পর মানে শিশিরাপুর আব্বু নাকি এটা মানে হাতে তো নিচেও নি, ধরার পর পুরো হতভম্ব হয়ে আছে। এত রাতে আমি কি দেখতেছি, ওগুলো উল্টাপাল্টা দেখতেছি না, ভালো কিছু না খারাপ কিছু, কিছুই নাকি উনি বুঝতে পারতেছিল না। তো তখন তিনি মানে দেখতেছে যে মানে উনি যে কিছু বলবে লোকটাকে, এটা বলার শক্তিটা ওনার নাকি ছিল না। দেখতেছে লোকটা নাকি হেঁটে চলে যাচ্ছিল, এবং চলে যাচ্ছে যে পরে আর পাইলই না লোকটাকে।
তো শিশির আপুর আব্বু কিছুক্ষণ পর নিয়ে ওনার বাসায় আসেন এবং আসার পর ওনার স্ত্রীকে পুরোটা ঘটনা বলে এবং বলতেছে একটা এরকম হুজুর দিছে খেজুর আর পানি, এই যে কাজগুলো করতে বলছে এটা বলে আর কি। এটা বলে উনি ঘুমাইতে যাবে, আর তখন ওনার স্ত্রীকে বলতেছে যে এগুলো সব ভুয়া ঘটনা, এগুলো ফালাই দিও, এগুলো উল্টাপাল্টা কে নাকি দিয়ে গেছে, এগুলো খায়ও না। তো পরদিন সকালে উনি তো ওনার কর্মস্থলে চলে যান এবং শিশির আপুর আম্মু উনি নাকি খেজুরটা অর্ধেক খান এবং পানিটা অল্প একটু খান এবং বাকিটা অন্য পানির সাথে মিক্সড করে গোসল করে ফেলেন এবং বাকি খেজুরটা তিনি ওনার হাজব্যান্ডকে কোনো একটা খাবারের সাথে মিশায় খাওয়ায়। তো এটা খাওয়ার ঠিক কয়েক মাস পর শিশির আপু ওনার মায়ের গর্ভে এসে পড়েন এবং ওনার যখন শিশির আপুর আম্মু যখন আস্তে আস্তে ওনার ডেলিভারির সময় হচ্ছিল, প্রায় 4-5 মাস হয়ে গেছে, তখন নাকি উনি ওনার হাজব্যান্ডকে পুরোটা ঘটনা বলে যে দেখো সে খেজুর আর পানি কিন্তু আমি খাইছিলাম এবং খেজুরটা আমি তোমাকে লুকায় খাওয়াইছিলাম, যদিও তুমি এটা খাওয়ানোটা পছন্দ করো না। তখন ওনাদের সাথে একটু বেশ ওনারা শিশির আপুর আব্বু বেশ একটু রাগারাগি করে ওনার স্ত্রীর সাথে যে কেন এগুলো খাওয়াইতে গেলা, এগুলো বিশ্বাস করা ঠিক না। যাই হোক, তো একটা কথা বলে রাখা ভালো যে শিশির আপুর আম্মু নাকি ওই যখন উনি পেটে আসে, শিশির আপু যখন পেটে আসে তখন নাকি প্রায় সময় ফিল করতো যে ওনাদের ঘরের আশেপাশে সাপের ফনা তুলে যেরকম আওয়াজ, এরকম আওয়াজের সাউন্ড পেত উনি, এবং উনি নিজের চোখে নাকি অনেক সময় সাপ এরকম দেখেছে ওনাদের বাড়ির আশেপাশে, খাগড়াছড়িতে যেখানে থাকতো। যাই হোক, এই ঘটনাগুলো যখন উনি ওনার হাজব্যান্ডকে বলে, তো ওনার হাজব্যান্ড বলে যে দেখো তুমি যেহেতু অসুস্থ এবং তোমার যেহেতু সামনে ডেলিভারি হবে, তুমি এক কাজ করো, তুমি তোমাদের বাড়ি চলে যাও, আমি তো এখানে কাজ করি, আমি সময় মতো এসে পড়বো। তখন শিশির আপুর আম্মা ওনার দেশের বাড়ি নড়াইলে চলে যান এবং নড়াইলে তিনি ওনার ভাই এবং মায়ের সাথে থাকা শুরু করেন। তো এরকম নড়াইলেও নাকি সেম উনি এরকম মাঝে মাঝে আমার বাড়ির আশেপাশে সাপ দেখতো এবং সাপের ফোনা তুলে যেরকম আওয়াজ হয় এরকম নাকি উনি আওয়াজ শুনতো। এটা উনি কাউকে এরকম বলতো না, শুধু ওনার স্বামীকে বলতো আর ওনার মাকে মাঝে মাঝে বলতো, কিন্তু এরকম কেউ কথাগুলো বিশ্বাস করতো না। তো যেদিন শিশির আপু জন্ম হবে, ওনার মায়ের নাকি ওনার জন্ম হয়েছে, শিশির আপুর জন্ম হয়েছিল রাত 12টার দিকে। তো সেদিন ঠিক আগে বেলা 3টার দিকে ওনার মায়ের প্রসব বেদনা ওঠে। তো ওনার ফ্যামিলি শিশির আপুর নানি ওনার নাকি আগে থেকে একজন দায় ঠিক করে রেখেছিল, যেহেতু ওনাদের বাড়িটা ছিল সম্পূর্ণ গজপা গ্রামে। তো ওনার যেহেতু এরকম হঠাৎ করে পেন উঠে এর জন্য অপারেশন করা দায় দিয়ে ডেলিভারি করা লাগবে। তো যেই দায় ওনাদের বাড়ির পাশেই থাকতো, সেই দায় আবার সেদিন কোনো একটা কাজে অন্য গ্রামে গিয়েছিল বেড়াতে। তো এদের মধ্যে এখন ওনারা ঠিক করে যে কীভাবে ঢাকায় নড়াইলে যে সদরে হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, এরকম ওরা চিন্তায় পড়ে যায়, শিশির আপুর মামারা চিন্তায় পড়ে যায়। তো ঠিক মাগরিবের নামাজের পর এসার ঠিক আগ মুহূর্তে ওনাদের দুঃসম্পর্কের এক চাচি আসে, শিশির আপুর আম্মার দুঃসম্পর্কের এক চাচি আসে। উনি আরো 2-3 গ্রাম পরে পাশে উনি থাকতেন। তো উনি এসে বলতেছে আর কি, শিশির আপুর দাদিকে নানিকে বলতেছে যে আপনার তো মেয়ের এরকম ডেলিভারি হবে, ঠিক আছে সমস্যা নাই, আমিও তো এরকম অনেক ডেলিভারি করছি, আজকে আমি এসে পড়লাম, কোনো টেনশন করবেন না। তখন সেই ওনার নানি বলতেছে, শিশির আপুর নানি বলতেছে যে আপনি সংবাদ কীভাবে পাইলেন? বলতেছে পাইছি, যেভাবে পারো পাইছি, সমস্যা নাই, তুমি যেসব জিনিসপত্র লাগে ঘরে ডেলিভারি করার জন্য এইসব জিনিসপত্র তৈরি করতে বলে। তো ঠিক রাতে এরকম 10টার পরে তখন নাকি ওরা এরকম কাজ ওই ডেলিভারির জন্য সব জিনিসপত্র নিয়ে এবং কাজ শুরু করে, এবং ঠিক রাত্রে 9:30-12টার দিকে গিয়ে শিশির আপুর জন্ম হয়। তো জন্ম হওয়ার পর উনি মোটামুটি আল্লাহ দিয়ে সুস্থই ছিলেন। তো যেটা ঘটনাটা ঘটে, সেই চাচি শিশির আপুর আম্মার সেই চাচি উনি বলতেছে, শিশির আপুর মাকে বলতেছে, দেখ বাবা অনেক রাত হয়ে গেছে, আমি তো বাড়ি যাওয়া লাগবে। তো তখন ওনার মামারা শিশির আপুর মামারা বলতেছে যে থাক চাচি, আপনি এক কাজ করেন, আপনি কালকে সকালে যান। বলতেছে না, সকালে অনেক কাজ আছে, তোদেরকেও আসতে হবে, আমাকে এখন রাতে বাড়ি পৌঁছায় দে। তো ওনার শিশির আপুর 2জন মামা যারা ছিল, তো ওনারা সেই চাচিকে নাকি রাস্তায় ওনার বাড়ি পৌঁছায় দিবে। তো ওনার নাকি কোনো রকম 1টা গ্রাম পার হয়েছে, তখন সেই চাচি বলতেছে যে আমার বাড়ি পর্যন্ত তোদের আসা লাগবে না, তোদেরকে কালকে সকালে এমনি আমার বাসায় আসতে হবে, কিছু কাজ আছে। তখন সেই মামারা বলতেছে যে কেন, কি কাজ? এটা সকালে বুঝতে পারবি, আজকে আর তোদের আসা লাগবে না, আমি অন্ধকারে আমার তোদের টেনশন করা লাগবে না, আমার হাতে হারিকেন আছে, আমি হারিকেনে যেতে পারবো। তখন তো সেই চাচি চলে যায় আর ওনার শিশির আপুর মামারা ওনারা বাসায় এসে পড়ে। সবচেয়ে কি বলবো, এটা একটা ভয়ানক ঘটনা হচ্ছে এটা যে পরের দিন সকালবেলা সেই চাচির বাসা থেকে সংবাদ আসে যে উনি তো মারা গেছে, ঝোরের সময় ওনার জানাজা হবে, তো আপনার বাড়ি থেকে কারা কারা আসবেন একটু এসে পড়েন। তখন তো সবাই হতভম্ব যে রাত্রেবেলা উনি আবার এরকম ডেলিভারি করে গেল, মারা গেছে, কখন মারা গেছে।
বলতেছে যে কালকে মাগরিবের ঠিক আগ মুহূর্তেই সেই চাচি নাকি মারা গেছে এবং ওনার যে ওনাদেরই কোন আত্মীয় এসে বলে গেছে এটা, এবং ওনারা শিশিরাপুর মা, নানি এবং মামা যারা বাসায় ছিল সবাই নাকি হতভম্ব হয়ে গেছে। যেটা কি বলতেছে, যে মহিলা রাত্রেবেলা আমাদের ঘরে আসলো, আমরা নিজেরাকে ওনাকে পৌঁছায় দিলাম অর্ধেক রাস্তা, এবং উনি মানে ডেলিভারি বন্ধ করলো শিশিরের, সে কীভাবে সন্ধ্যার আগে মারা যায়? কারণ সে তো রাত্রে 12টা-1টা পর্যন্ত আমাদের এখানে ছিল। তখন মানে এটা এতটাই মানে ওরা হতভম্ব হয়ে যায়, এটা সলিউশন নাকি তারা কখনো পায় না, যেটা উত্তরটাই তারা পায় না যে কীভাবে এটা সম্ভব হইল। যাই হোক, তারপর এরকম নাকি আস্তে আস্তে এরকম প্রায় সময় নাকি শিশিরাপুর আম্মা, উনি একজন বয়স্ক মহিলাকে এরকম প্রায় স্বপ্ন দেখতেন, এবং তারপর নাকি শিশিরাপুর আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে শিশিরাপুর আম্মা নাকি তারপরও নাকি প্রায় সময় এরকম সাপের ফনা তুলে যেরকম আওয়াজ হতো, সেই আওয়াজগুলো নাকি প্রায় সময় পেত। তো এই ঘটনাটা ঘটে, শিশিরাপুর জন্ম হয়, তারপর যখন ওনার বয়স 2 তখন তিনি ওনার নানি বাড়ি ছিলেন। তো একদিন দুপুরবেলা শিশিরাপুর আম্মা ওনাকে ঘুম পাড়িয়ে বাইরে গিয়েছিল কোনো একটা কাজে। তো উনি আসার পর দেখতেছে যে ওনার মেয়ে ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে, এবং ওনার মেয়ের সামনে মানে শিশিরাপুর সামনে একটা সাপ নাকি ফনা তুলে ওনার দিকে মুখ বরাবর তাকায় আছে। এটা দেখার পর শিশিরাপুর আম্মু খুবই জোরে চিৎকার দেয়, এবং আশেপাশে থেকে অনেকেই আসে, এবং শিশিরাপুর নানিও আসে, বলতেছে মা কেন চিৎকার দিলি, কি হয়েছে? তো বলতেছে দেখো ওই যেটা সাপ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে কেউই সাপ দেখছিল না, এবং শিশিরাপুর আম্মু হঠাৎ করে খেয়াল করে যে না, কোনো সাপ নাই, দেখতেছে যে সম্পূর্ণ খালি। তো এরকম নাকি মাঝে মাঝে ঘটতো, যদি বলেছিলাম এটা আগেও, উনি নাকি সাপের ফোনা তুলছে এরকম আওয়াজ পেত, এবং সেরকম ওই নানির বাসায় মানে শিশিরাপুর নানির বাসাতে এরকম নাকি প্রায় সময় হতো। তো ওনার সিদ্ধান্ত নেয় যে শিশিরাপুর আম্মা সিদ্ধান্ত নেয় যে উনি ওনার সন্তানকে নিয়ে ওনার হাজব্যান্ডের যেখানে পোস্টিং সেখানে চলে যাবে, মানে খুলনাতে ওনারা চলে যাবে। যাই হোক, ওনারা তো এরকম খুলনাতে যায়। তো যাওয়ার পর যেটা ঘটনা ঘটে যে শিশিরাপুর নাকি প্রায় সময় উনি অসুস্থ থাকতো, ওনার নাকি প্রায় জ্বর আসতো, এবং এরকম যখন জ্বর আসা শুরু করে একটা পর্যায়ে এমন অবস্থা হয় যে জ্বর থেকে ওনার নিউমোনিয়া হয়ে যায়, এবং এটা হওয়ার পরে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা কোনো সলিউশন দিতে পারে না, এবং কয়েকদিনের মাথায় ডাক্তাররা বলে ফেলে যে ওর অবস্থা আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে, এবং সামনে কি ঘটে কিছুই বলা যাবে না। এদিকে শিশিরাপুর আম্মার এবং আব্বা দুজনের মন খারাপ, কারণ ওদের একমাত্র সন্তান অনেক বছর পর হয়েছিল, তো ওনারা খুব টেনশনে থাকতো সবসময়। এরকম নাকি টানা 5 মাস হয়ে গিয়েছিল যে শিশিরাপু উনি সুস্থ হচ্ছিলেন না। তো একদিন এরকম হসপিটালে ভর্তি ওনাকে করা হয়, এবং ওনার অবস্থা খুবই শোচনীয় অবস্থা মানে ছিল, যে মানে বাঁচবে না এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। তো হসপিটালের সামনে শিশিরাপুর বাবা উনি একদিন মানে মাগরিবের পর এমনি হসপিটালের সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে খালি মাঠে উনি হতাশা হয়ে এমনি শুয়ে আছে মাঠের মধ্যে, এবং ভাবতেছে যে আমার মেয়েটা এত বছর পর ওর জন্ম হইলো, আমাদের এত বছর সন্তান ছিল না, আবার যদিও মারা যায় তাহলে আমরা কী নিয়ে বাঁচবো। তো এরকম নিয়ে উনি অনেক কষ্টে ছিল। উনি হঠাৎ করে ফিল করলেন যে ওনার পাশে এসে কেউ বসছে, এবং উনি যখন একটু ডান কাত হবে তখন শিশিরাপুর আপু নাকি ডান কাত হয়ে দেখতেছে যে একটা পাঞ্জাবি পরা লোক বসে আছে ওনার পাশে, এবং উনি ভাবতেছে যে লোকটাকে কোথায় মানে কখন উনি দেখছিল। তো শিশিরাপুর আপু উনি উঠে বসে, এবং উনি আবছা আলো যেটা ছিল সেটাতে খেয়াল করে যে এই লোকটাই সেই লোক যেটা শিশিরাপু যখন ওই যে প্রথম ঘটনা আমি যেটা বলেছিলাম, প্রথম অংশে যে ঘটনা বলেছিলাম যে খাগড়াছড়িতে একবার ওনাকে খেজুর দিয়েছিল এবং পানি দিয়েছিল যে হুজুরটা, ঠিক সেই হুজুরটাই এখানে ওনার পাশে বসা, এবং সরাসরি শিশিরাপুর আব্বুকে বলতেছে যে সন্তান নিয়ে অনেক চিন্তায় আসিস, কোনো সমস্যা নাই, তো সন্তান সুস্থ হয়ে যাবে, কারণ তুই একটা পাপ কাজ করছিস, এবং সেই পাপ কাজের জন্য তোকে যে অন্যায়টা তুই করছিস সেটার জন্য তোকে ক্ষমা চাইতে হবে, যার সাথে তুই পাপ কাজটা করলি, তুই ক্ষমা চা, তোর অন্যায়ের জন্য দেখবি তোর মেয়ে সুস্থ হয়ে গেছে। তো এটা বলার পর মানে শিশিরাপুর আব্বা এখনও উনি নাকি হতভম্ব তাকায়, স্যার কিছুই বলতে পারবে না। উনি শুধু একটাই মাথায় ঘুরতেছিল যে লোকটা কেন আবার কিভাবে আবার আসলো, এবং সঙ্গে সঙ্গে নাকি লোকটা মানে উঠে হেঁটে নাকি চলে যাচ্ছে, এবং শিশিরাপুর আব্বু ঠিক আগের মতো ঠিক উনি হতভম্ব হয়ে বসে আছে, উনি কিছুই করতে পারতেছিল না, মানে কথা যে বলবে যে আপনি দাঁড়ান বা কিছুই বলতে পারতেছিল না। যাই হোক, ওই লোক চলে যাওয়ার পর উনি ঘটনাটা কাউকে বলে না, শিশিরাপুর আব্বা উনি ঘটনাটা কাউকে বলে না। উনি নিজে চিন্তা করতেছিল যে আমি কোথায় কার সাথে কি পাপ কাজ করলাম। হঠাৎ করে ওনার খেয়াল আসলো যে 4 মাস আগে একটা মহিলার সাথে তিনি একটা অন্যায় করেছিলেন, এবং
সেটা ছিল এরকম যে ওনার থানায় এক মহিলা আসছিল, সেই এখানে মেম্বারকে উদ্দেশ্য করে একটা মানে ঘটনা ঘটে যে সেই মেম্বার নাকি সেই মহিলার সম্পত্তি মানে চুরি করে খেয়ে ফেলছিল বা ভাগ বসেছিল মহিলার সম্পত্তিতে, এবং সেই মহিলা আসছিল থানায় শিশিরাপুর আব্বার কাছে কমপ্লেন নিয়ে যে আমাকে একটু এই মানে আমার জায়গাটার সুষ্ঠু একটা বিচার করে দেন, কারণ মেম্বার সাহেব আমার জায়গা মেরে খাচ্ছে। তখন নাকি শিশিরাপুর আব্বা উনি নাকি মেম্বারের পক্ষে কথা বলছিল এবং সেই মহিলাকে মানে একটু অপর্যস্ত করে মানে বের করে দিছিল থানা থেকে যে না, আপনার এটা কোনো সমাধান হবে না। তো তখন শিশিরাপুর আব্বুনি তো আবার সেখানে যায়, মানে উনি সেই থানায় যায় এবং যেখানে তখন মানে ওনার পোস্টিংটা অন্য জায়গায় ছিল, মানে এই ঘটনাটা যেখানে ঘটে মহিলার ঘটনাটা এটা অন্য মানে খুলনা থেকে আরেকটা জায়গায় এমন ওনার পোস্টিং ছিল, তখন সেখানে যায়। যাই হোক উনি সেখানে গিয়ে সেই মেম্বার কাছে আবার যায়, মেম্বারকে গিয়ে বলতেছে যে দেখেন এটা আসলে আপনার জায়গা ছিল না, আপনি সেই মহিলার জায়গা ভোগ করতেছেন, সেই মহিলা কোথায়। তো অনেক কষ্টে নাকি সেই মহিলাকে পাওয়ার পরে সেই মেম্বারের কাছে নিয়ে আসে এবং মেম্বারের মানে মোট কথা এখন তিনি আইনি পর্যায়ে গিয়ে সেই মেম্বারকে অ্যারেস্ট করে এবং সেই মহিলার কাছে শিশিরাপুর বাবা উনি মানে হাতে পায়ে ধরে ক্ষমা চায় এবং বলতেছে যে আপনি আমাকে মাফ করে দিবেন, আমার মেয়েটা অসুস্থ, আপনি যদি আমাকে মাফ না করেন আমার মেয়ে সুস্থ হবে না। মহিলাটাও নাকি বেশ হতভম্ব হয়ে যায়, মানে সেও নাকি পাগল প্রায় হয়ে গেছিল তার জায়গা না পেয়ে। তখন সে শিশিরাপুর আব্বা উনি তো মহিলাটাকে জায়গা বুঝায় দেয় এবং মহিলা ফ্যামিলি যারা আছে সবাইকে এরকম জায়গা বুঝায় দেয় এবং আরও কিছু টাকা পয়সা দিয়ে আসে ক্ষতিপূরণ হিসাবে। তো এটা ঘটার পরে মহিলাটাও শিশিরাপুর আব্বাকে উনিকে ক্ষমা করে দেন এবং শিশিরাপুর যেটা বলে তারপর নাকি ওনার আব্বা যখন খুলনাতে আবার আসার ঠিক 2-1 দিনের মাথায় নাকি ওনার মেয়ে মানে শিশিরাপুর নাকি আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ এবং ডাক্তাররাও নাকি শিশিরাপুরকে দেখে মানে এতটাই অবাক হয়ে গেছিল যে এই মেয়ে তো ফিরে আসার কথা না, সে কীভাবে এরকম সুস্থ হয়ে গেল। যাই হোক এরকম 7-8 দিন হসপিটাল থাকার পর উনি সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং শিশিরাপুর নিউমোনিয়া বা যেটাই ছিল উনি তো এসে পরে বাসাতে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ভালো এরকম দিনকাল চলছিল। তো শিশিরাপুর যেটা বলে যেরকম ছোটোখাটো ঘটনা নাকি আস্তে আস্তে ওনার মাঝে ঘটতে থাকে, মানে উনি নাকি যখন বুঝ হবে 6-7 বছর বা যখন বয়স উনি নাকি ওনার মায়ের মতো ঠিক সেম প্রায় সময় নাকি বাড়ির আশেপাশে সাপ দেখতো এবং ওনার মাও তো আগে থেকে সাপ দেখতো, এখন দুজনে নাকি এরকম সাপ দেখতো বা সাপের ফনা তুলে যেরকম আওয়াজ হয় এই সমস্যাগুলো পেত। তো এরকম বয়স যখন 8 বছর শিশিরাপুর তখন হঠাৎ একটা ঘটনা ঘটে যে ওনারা খেয়াল করতেছে শিশিরাপুর আবার প্রায় সময় এরকম ওনার জ্বর হতো এবং জ্বরটা থাকতো দুইটা নির্দিষ্ট দিনে। খেয়াল করে দেখা গেল যে পূর্ণিমার দিন এবং অমাবস্যার দিন ওনার জ্বর থাকে, সারা রাত এরকম জ্বর থাকতো এবং পরের দিন আবার সব ঠিক। তো এরকম যখন জ্বর থাকতো এবং এটার সাথে আরেকটা সমস্যা দেখা দিত যে ওনার চোখ নাকি প্রায় সময়টা ওই সময় লাল হয়ে যেত। এটা নাকি শিশিরাপুর আম্মা আব্বা দুজনে দেখতে কিন্তু কাউকে এরকম শেয়ার করতো না। তো এরকম যখন হচ্ছিল তো এরকম ওনার জ্বর যখন হচ্ছিল সে 8 বছর বয়সে, তো হঠাৎ একদিন ওনারা খেয়াল করতেছে যে ওনার স্কিনে সমস্যা দেখা দিল। আস্তে আস্তে নাকি ওনার স্কিন মানে খোসা মানে চামড়া খসে পড়লো, যেরকম শীতকালে এরকম নাকি খোসা নর্মাল সিজনে ওনার চামড়া পড়ে যাচ্ছিল। এটা যখন হচ্ছিল শিশিরাপুর আব্বা আম্মা ওনারা নাকি বিভিন্ন ডাক্তার কাছে যায়, ডাক্তার নাকি স্কিন টেস্ট করে, ওনারা খুলনা থেকে ঢাকায় এসে ওনারা এরকম স্কিন টেস্ট করে, কিন্তু ডাক্তার ওটার কোনো সলিউশন দিতে পারে না, বলে যে আপনার মেয়ে এমনি সুস্থ আছে, ওর কোনো সমস্যা নেই, হয়তো স্কিনে একটু হালকা সমস্যা হইতে পারে, এটা ঠিক হয়ে যাবে। তো এটা নাকি এরকম যখন হচ্ছিল তো যেটা করতে থাকে যে ওনার বাবার পোস্টিং তখন হয়ে যায় আবার বরিশাল, তো শিশিরাপুর আব্বা বরিশাল চলে যায়। তো এদিকে শিশিরাপুর আম্মা এবং ওনার এক ভাই ওনারা একসাথেই খুলনা থাকতেন। তো একদিন এরকম তো ওনার মাঝে মাঝে যে বললাম যেটা ঘটনা মাঝে মাঝে শিশিরাপুর নিজে ফিল করতো যে ওনার বাড়িতে কেউ আছে বা কারো মানে লোক সমাগম আছে, মাঝে মাঝে নাকি উনি একা কথাবার্তা বলতো, যেটা নাকি ওনার আম্মা দেখতো। তো তখন সিডরের সময় ছিল, যে এখন যে ঘটনাটা বলবো যেটা নাকি সিডরের সময় ছিল। তো তখন সিডরে নাকি এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল যে ওনাদের বাড়িতে তখন খুলনাতে প্রায় 3-4 দিন বিদ্যুৎ নাই। তো যখন বিদ্যুৎ 3-4 দিন নাই সেরকম সেদিন মানে হালকা পাতলা নাকি তখন ঝড় ছিল। তো শিশিরাপুর আম্মা নাকি প্রায় রাতে উনি মানে ফিল করতো যে উনি যখন ঘুমাতে যাবে তো ওনার অন্ধকারে নাকি উনি ফিল করতো যে বাইরে থেকে ওনাদের বাড়িতে ওনার হাজব্যান্ড ডাকছে, মানে শিশিরাপুর আব্বা ওনাকে ডাকছে। এটা কি প্রায় উনি শুনতো কিন্তু কাউকে এরকম কিছু বলতো না, কারণ ওনারা নাকি এরকম যে একটা হুজুর কবিরাজের সাথে কথা বলেছিল, তারা বলেছিল দেখেন এরকম অনেক সময় হয় কিন্তু এগুলো আপনারা পাত্তা দিবেন না, আর এগুলো আপনারা মানে এরকম বাড়ির বাইরে দরজা খোলার দরকার নাই। কারণ শিশিরাপুর খুলনা যে বাসায় থাকতো তার বাসার আশেপাশেই নাকি একটা শ্মশান ছিল। তো অনেকে মানে অনেক হুজুর কবিরাজ বলতো যে হয়তো শ্মশান থেকে এরকম অনেক সময় খারাপ কিছু মানে হতে পারে, ঘটতে পারে, যেরকম ডাকতে পারে, তো এগুলো আপনারা পাত্তা দিবেন না। তো যাই হোক সিনিয়র হওয়ার ঠিক 4 দিনের মাথায় একদিন রাত্রেবেলা আমাদের বাসায় কারেন্ট নেই, ঠিক রাতে এরকম 1-2টা হবে দরজার নক করছে।
দরজা নক করছে এবং শিশির আপুর নাম ধরে ডাকতেছে এবং ওনার আম্মার নাম ধরে ডাকতেছে ওনার বাবা। বলতেছে দরজাটা খোলো, বাইরে অনেক ঝড় বৃষ্টি, আমি ঘরে আসবো। তো উনি কয়েকবার যখন ডাকতেছে শিশির আপুর আম্মা, উনি ভয় পাচ্ছিল দরজা খুলতে, ভাবতেছিল ফোন দিব ওনার হাজব্যান্ডকে, কিন্তু সেই মুহূর্তে আসলে ফোনের ব্যবস্থা ছিল না, এই কারণে যে কারেন্ট যেহেতু নাই ফোনে চার্জও ছিল না। তো শিশির আপু ওনার আম্মাকে বলতেছে যে মা দরজা খুললো, কোনো সমস্যা নাই, হ্যাঁ দেখো হয়তো বাবা আসছে, দরজা খুলি। দরজা খুললে ঠিকই দেখতেছে অন্ধকারের মধ্যে ওনার বাবা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে এবং ঘরের ভিতর ঢুকে। তো ঢোকার পর বলতেছে যে গামছা দাও, আমি গাটা মুছবো, মানে একটু গম্ভীর কণ্ঠে বলতেছিল। শিশির আপুর আম্মা যখন গামছা নিয়ে আসে একটা, তখন ওনার আব্বা বলতেছে যে না, এই গামছা না, 2 দিন আগে যে নতুন গামছাটা তুমি রেখে দিয়েছিলাম, তুলে রাখছিল, ওই গামছাটা দাও আমাকে। শিশির আপুর আম্মা উনি কিছুটা হতভম্ব হয়ে যায়, টবাক হয়ে যাচ্ছিল যে 2 দিন আগে আমি গামছা নতুন আলমারিতে রাখছি, সেটা ও জানলো কিভাবে। যাই হোক, উনি গামছা দেয়, সেই গামছা দিয়ে উনি মাথা পরিষ্কার করছিল। আলোর ব্যবস্থা তখন নাই বললেই চলে, যেহেতু বাইরে ঝড় বৃষ্টি ছিল, 3-4 দিন ধরে কারেন্টের ব্যবস্থা, আমার কারেন্ট নাই, মোমবাতি বা আলো এরকম বলতে কিছু ছিল না এরকম সেই মুহূর্তে। তো যেটা ঘটে যে শিশির আপুর আব্বা নাকি অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল এবং উনি দাঁড়ায় থাকার পরে তারপরে বসার পরে তখন ওই ওনার স্ত্রী মানে শিশির আপু এবং ওনার আম্মা বলতেছে যে তুমি এত রাতে আসলা, ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে আসলা। তুমি নাকি কোনো কথার খুব একটা জবাব দিচ্ছিল না, মানে না পারতে মানে এরকম দিচ্ছিল না, আমার হালকা পাতলা কথা বলতেছে যে আসলাম আর কি, একটু কাজ ছিল জন্য এসে পড়ছি, তোমরা ঘুমায় পড়ো। তো এই ঘুরতে ঘুরতে ওনাকে খাওয়া দাওয়ার জন্য সাধলো, উনি বলছেন আমি খাওয়া দাওয়া করবো না, তোমরা ঘুমায় পড়ো। তো ওনারা নাকি ছুটতে যাবে। তো তখন শিশির আপুর আব্বা উনি ঘুমাতে তখন আসেনি, শুধু ফজরের আগ দিয়ে উনি ওনার স্ত্রীকে বলতেছে যে আমি বাইরে যাচ্ছি মসজিদে, দরজাটা লাগায় দাও, আমি এবার পরে আসবো। দরজা লাগায় দেওয়া হয়। তারপর তো শিশির আপুর আম্মা উনি তো ঘুমায় যায়। ওনার ঘুম নাকি সেদিন 9টা কি 10টা সকালবেলা উঠে দেখতেছে যে ওনার হাজব্যান্ড তখনও আসে নাই। তো শিশির আপুর যে এক ভাই থাকতো ওই বাসায়, তো ওই ভাইকে ওনার আম্মা বলতেছে যে দেখ শিশির আপা তো আসলো না, কোথায় গেল, একটু খবর টবর নে না। তো বলতেছে যে খবর টবর নিব মানে, তো উনি কি বরিশাল থেকে উনি কি আসছে নাকি, খবর নিব কি হবে। তো বলছে হ্যাঁ গতকাল রাতে আসলো। তো ফোনের ব্যবস্থা মানে ফোন করার একটা ব্যবস্থা করা হয় যে না, ফোন দিয়ে খবর নেওয়া, যেহেতু দিনে 10টা বেজে গেছে, এখন উনি ফজর নামাজ পড়ে আসে নাই, নিশ্চয়ই মানে কোথায় কি হলো না হলো। তো কোনোভাবে ওনার একটা ফোনের ব্যবস্থা করে সেই শিশির আপুর আব্বাকে ফোন দেওয়া হয় এবং উনি বলতেছে যে আমি কিভাবে খুলনা যাব বরিশাল থেকে ঝড়ের মাঝখানে, আমি তো এখন আমার কাজে ব্যস্ত, আমি এখানে আছি, মানে খুব বরিশাল আছি, আমি কিভাবে তোমাদের ওইখানে যাবো। মানে এরকম যখন বলে তখন নাকি শিশির আপু এবং ওনার আম্মা মানে পুরাই আশ্চর্য, বলতেছে তাহলে রাত্রে আমরা কাকে দরজা খুলে দিলাম, এগুলো কি ঘটতেছে আমাদের সাথে। শিশির আপু বলে যে দেখেন ভাই, আমার লাইফে এরকম অনেক ঘটনাই ঘটেছে, আমাদের আমাকে শেয়ার করে যে বলতেছে আমার লাইফে এরকম অনেক ঘটনাই ঘটে, তো এরকম ছিল একটা ঘটনা এটা। তো যেটা হোক, তারপরে নাকি শিশির আপুর আব্বা বলে যে ঠিক আছে, এক কাজ করো, সিরিয়াল যেহেতু চলতেছে বা শেষ হলো মাত্র, তোমরা ঘরে যদি থাকতে ভয় পায়, কাজ করো, তোমরা কিছুদিন পরে আমার এখানে বরিশালে এসে পড়ো, এখানে তোমরা থাকো, কয়েকদিন থেকে যাও। শিশির আপু নাকি বলে তখন তিনি প্রায় 8 দিন পর ওনারা খুলনা থেকে বরিশাল যায়, মানে বরিশাল ওনার বাবা যেখানে পোস্টিং ছিল সেখানে যায় এবং ওনারা তখন সেখানে গিয়ে উঠে একটা যেখানে যে স্থানীয় চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানের বাসায়। সেই চেয়ারম্যান শিশির আপুর আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, এই জন্য ওনারা সেখানেই উঠে। তো ওঠার পর ওনারা বেশ কয়েকদিন ভালোই দিনকাল কাটছিল, যদিও চারপাশে ঝড় বৃষ্টি ছিল। তো একদিন ওনাদের বাসার সামনেই নাকি একটা পুকুর মানে ঝিল বা বিলের মধ্যে এরকম ছিল। শিশির আপু বলতেছে যে রাত্রেবেলা অনেক খেয়াল করে যে আগুনের গোল্লার মতো চাকতি সেই ঝিলের মাঝখানে হঠাৎ করে দৌড়ে মানে মানে মিনিটের মধ্যে নাকি খুব আসা যাওয়া করতেছিল। তো উনি এগুলা ফিল করতেছিল। উনি তখন আস্তে আস্তে বুঝে যে না, নিশ্চয়ই ওনার সাথে কিছু একটা আছে বা উনি কিছু একটা দেখতে পারে যেটা স্বাভাবিক মানুষরা দেখতে পারে না। উনি আস্তে আস্তে যখন এগুলো ফিল করছিল, তো ওনার মধ্যে তো তখন যেটা হয় যে উনি কিন্তু কাউকে শেয়ার করতো না, মাকে মাঝে মাঝে শেয়ার করতো শিশির আপু, আর না হয় কাউকে এরকম শেয়ার করতো না। তো যেটা হোক হচ্ছিল যে ওনারা এরকম বরিশাল থাকার পর যেদিন ওনারা আবার খুলনার দিকে ব্যাক করবে, তার ঠিক আগের দিন সে চেয়ারম্যানের বাসায় মদিনার কোন এক মসজিদের এক ইমাম ছিল, উনি আবার বাঙালি ছিল, তিনি আসেন এবং এসেই যখন একসাথে খাওয়ার টেবিলে বসেন, তখন সেই চেয়ারম্যানকে বলতেছে যে তোমার বাসায় যে মেহমান আছে সেখানে একটা মেয়ে আছে, সেই মেয়েটার সাথে একটু আমার কথা বলাই দিব, ওর বাবা মার সাথে আমার সাথে কথা বলাই দিব, আমি তোর সাথে কথা বলবো। তখন সেই যেটা ঘটে যে
সে চেয়ারম্যান খাওয়া দাওয়ার পরে শিশির আপুকে ওনার আব্বা আম্মাকে নিয়ে সেই হুজুরের সাথে কথা বলা দেয়। তো হুজুর কথা বলতে বলতে বলতেছে যে মানে মেয়েটা মানে শিশিরাপুর সাথে নর্মাল হাই হ্যালো কথাবার্তা বলতেছিল। তো একটা পর্যায়ে বলতেছে যে মা আমি তোমার হাতটা একটু ধরবো, আমাকে একটু হাতটা ধরে দাও, তুমি তোমার মেয়ের মতো, আমি জাস্ট তোমার একটু হাতটা ধরবো। তখন সেই হুজুর নাকি শিশিরাপুর হাতটা ধরে এবং হাতের কবজিটা এখানে যখন ধরে তখন নাকি শিশিরাপু না আস্তেই ধরছিল। শিশিরাপু বলতেছে আমি বুঝতেছি যে হুজুর আমার হাতটা আস্তে ধরছে, কিন্তু আমার এত জ্বালা পোড়া করতেছিল হাতটা যে আমি চিৎকার দিয়ে উঠি এবং সঙ্গে সঙ্গে হাতটা জোরে আমি ওনার মানে হাত থেকে ছুটে নিয়ে আসি এবং মাকে বলতেছি যে মা আমার হাত জ্বলে গেল। তখন সবাই সামনাসামনি দেখতেছে যে শিশিরাপুর হাতটা ঠিকই মানে আগুনে পুড়ে গেলে যেরকম লাল হয়ে আছে এবং সেই হুজুর একটু আস্তে আস্তে উনি দোয়াদুত করে বলতেছে শিশিরাপুর আম্মাকে যে এই মেয়ে কোনো স্বাভাবিক মেয়ে না, ওকে একটু সাবধানে রাখবেন। আর বলতেছে মা তুমি একটু ভিতরে যাও, তোমার মায়ের সাথে আমার কথা আছে। এবং শিশিরাপুর আব্বা এবং আম্মার সাথে সেই হুজুর কথা বলে এবং বলতেছে যে আপনার মেয়ে কিন্তু একটু আধ্যাত্মিক ধরনের মেয়ে, ওকে একটু সাবধানে রাখবেন। আর ওর উপর জিনের কিন্তু খুব মানে যাওয়া আসা আছে। তো সেই শিশিরাপুর আব্বা এবং আম্মা তখন পুরাটা ঘটনা বলে যে কিভাবে জন্মের আগে ওনারা খেজুর খাইছিল বা পানি খাইছিল, এগুলো ওভারঅল সব ঘটনাটা খুলে বলে। তখন সেই হুজুরও শুনে বলতেছে দেখেন ইসলাম ধর্মেতে এরকম জিন এবং মানুষের যে অস্তিত্ব আছে এটা তো কোরআনে লেখাই আছে। তবু আমি যেটা বলবো যে আপনারা একটু মেয়েটাকে সাবধানে রাখবেন এবং যদি পারেন কোনো বড় হুজুরের কাছে দেখানোর ব্যবস্থা করবেন, নাহলে মেয়েটা আর দেখবেন আজীবন ওর সাথে এরকম জিন লেগেই থাকবে। যাই হোক এরকম পরের দিন তো শিশির আপু এবং ওনার আম্মা ওনারা তো এসেই পরে আবার খুলনা আমাদের বাসায়। তো যেটা ঘটে যে শিশির আপুর আম্মা নাকি প্রায় সময় মানে ওনার যে বাইরের গেটের চাবি সেই চাবিটা উনি ওনার বালিশের নিচে রেখে ঘুমাতো। তো সেই মুহূর্তে নাকি একদিন একটা ঘটনা ঘটে এরকম যে শিশির আপুর নানিও ছিল বাসায়, মানে নানি শিশির আপুর আম্মা ওনার এক পরিচিত ভাই ছিল এবং শিশির আপু ওনার ছিল আর ওনার আব্বা তো পরিচালী। এরকম রাত 2টা-3টার দিকে নাকি শিশিরাপু উনি চাবি নিয়ে ওনাদের আম্মুর বালিশের নিচ থেকে চাবিটা চুরি করে নিয়ে নিজের অজান্তে নাকি রুম থেকে ওনাদের খুলনার বাড়ি থেকে বের হয়ে যায়। তো আমি আগে বলেছিলাম সে বাড়ির আশেপাশে একটা শ্মশান ছিল, তো সেই শ্মশানের নাকি শিশিরাপুরকে পরের দিন সকালের দিকে ওনাকে পাওয়া যায়। মানে ওনাকে যখন বাড়িতে পাচ্ছিল না তখন ওনার আম্মা ওনার যে ভাই ছিল ওনার আগে খোঁজাখুঁজি করার পর সেই শ্মশানের ওখানে শিশিরাপুরকে পাওয়া যায়, গাছে হেলান দেওয়া অবস্থায় উনি বসেছিল এবং সেই বিকেল 4টার সময় নাকি ওনার সেন্স আসে এবং বলতেছে মানে বাসায় নিয়ে আসার পর ওনার অজ্ঞানই ছিল প্রায়। বিকেল 4টার সময় শিশিরাপুর সেন্স আসে এবং ওনাকে বলা হয় যে তুমি কোথায় গেছিলাম এত রাতে, মানে শিশিরাপুর আম্মা বলতেছে। তখন উনি বলে যে আমি কিছুই বলতে পারবো না, আমি রাতে একটু বের হয়েছিলাম, আমাকে একজন বয়স্ক মহিলা ডাকতেছিল, তো আমি ভাবলাম ওনার সাথে দেখা করি এবং কীভাবে বের হলো আমি কিছুই বলতে পারবো না। তো এটা বলার পর তো ওনাদের মনে আবার আতঙ্ক দেখা দেয় এবং শিশিরাপুর আম্মা ভাবে যে না নিশ্চয়ই ওনার মেয়ের সাথে এরকম খারাপ কিছু মনে এখন মিশে গেছে এবং এটা কীভাবে ছুটানো যায় ওনারা এরকম ছুটানোর ব্যবস্থা করতেছিল। তো যেটাই হোক ওরকম নাকি সেদিন মানে যেদিন উনি আসে ওনাকে নিয়ে আসা হয়, তো এরকম সেন্স আসার পর থেকেই সন্ধ্যার পর থেকে নাকি ওনার শিশিরাপু নাকি খুব প্রচণ্ড বমি এবং জ্বর এবং এতটাই জ্বর টানা এরকম অসুস্থ হয়ে যাচ্ছিল। টানা 13 দিন নাকি উনি কোনো রকম কোনো খাওয়াই খাচ্ছিল না, মানে দেখা যায় পানি খাচ্ছে বা স্যালাইন খাচ্ছে যাই খাচ্ছে এরকম বমি আসছে ওনার। তো ওনার বাবাকে তখন বরিশাল থেকে ডাকা হয়, উনি খুলনায় যায় এবং উনি ওনার মেয়ের চিকিৎসার জন্য আবার লেগে পড়ে ওঠেন। তো এরকম ওনাদের এক পরিচিত ডাক্তার ছিল, সেই ডাক্তারের কাছে শিশিরাপুর আব্বা মা ওনাকে নিয়ে যায় এবং সেই ডাক্তার ওকে অনেক দেখি করে এবং অনেক টেস্ট করে, দেখতেছে সুস্থ এবং ও সম্পূর্ণ ঘটনা যখন শুনে সেই ডাক্তারটা নাকি একটু মানে ইসলামিক মাইন্ডেড ছিল। তো উনি তখন শিশিরাপুর আব্বা আমাকে বলতেছে দেখেন কিছু মনে করবেন না, এটা তো আমরা তো ডাক্তারের লাইনে ওর চিকিৎসা করতেছি, ওর সব ঘটনায় তো শুনলাম, যদি আপনারা পারেন এরকম একটা ভালো হুজুর দেখান। তো সেই ডাক্তারই বলতেছে যে আমার এক পরিচিত চাস্তো ভাই আছে এই সামনে আপনার যেতে ওই রোডে ওর মসজিদের সেই ইমাম, সে একটা ভালো হুজুর, ওর সাথে একটু হাই হ্যালো করে যান যাওয়ার সময়। তখন নাকি শিশিরাপুর আব্বা মা ওনার শিশিরাপুকে নিয়ে যাওয়ার সময় সেই হুজুরের ইমাম যিনি ছিলেন ওনার সাথে দেখা করবে। তো ইমাম সাহেব আগেই শুনেছিল, ফোনেই বলে দিয়েছিল সেই ডাক্তার যে আমার পেশেন্ট আসতেছে এবং পুরোটা ঘটনার ফোনে শুনে। তো সেই ইমাম সাহেবের বাসায় যখন ঢুকবে তখন ঢোকার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলতেছে শিশিরাপুকে দেখে যে মা তুমি একটু দাঁড়াও, আমি একটা সুতা নিয়ে আসতেছি। শিশিরাপু বলে যে উনি যখন দরজার সামনে দাঁড়াচ্ছিল, ইমাম সাহেবের বাসার দরজার সামনে যখন দাঁড়াচ্ছিল তখন একটা কালো সুতা দিয়ে ওনার পুরোটা মানে বডি মাপা হয়, যে উচ্চতা মাপা হয়। তো সেই ইমাম সাহেব ওনাকে বাসায় উচ্চতা মাপার পর বাসায় আসতে বলে
আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে বাসায় আসার পর দেখতেছে যে সেই সুতাটা দিয়ে যখন আবার ওনাকে বাসায় ঢোকার পর মাপা হয়, দেখতেছে যে মানে সুতাটা কিন্তু মেপে ছিঁড়ে ফেলছিল ইমাম সাহেব। বাসায় আসার পর যখন সুতাটা দিয়ে আবার মাপে দেখতেছে এটা 2 ফিট লম্বা হয়ে গেছে। তখন সেই ইমাম সাহেব বলতেছে যে না, এই মেয়ের চিকিৎসা আমি করতে পারবো না। এই মেয়ের মানে শিশির আপুর আব্বাকে বলতেছে যে এই মেয়ের চিকিৎসা আমি করতে পারবো না। তবে এটা ঠিক যে এই চিকিৎসা আদৌ সম্ভব হবে কিনা জানি না, তবে আমি একজন বড় হুজুর বা বড় আলেম একজন আমার আছে পরিচিত, আমি ওনাকে আপনাদের বাসায় নিয়ে আসতে পারি। তো আমি একটা দিনক্ষণ ঠিক করে বলতেছি এরকম সময় আমি নিয়ে আসবো ওই আলেমকে, আপনারা একটু ওই আলেমই দেখা যাক যদি কিছু করতে পারে কি। আমাদের এই এলাকায়, অত্র এলাকায় উনি অনেক বড় আলেম, উনি নাকি মাঝে মাঝে ভারত থেকেও অনেকের চিকিৎসা করেন। তো এরকম যাই হোক কয়েকদিন পরে সেই আলেমকে নিয়ে আসা হয় এবং সেই আলেমকে নিয়ে আসার পর ওরা একটা আসনে বসে শিশিরপুরের বাসায়। সেখানে সেই মানে যে ইমাম সাহেবের সাথে ওনাদের আগে দেখা করতে গেছিল তিনি এবং নতুন যিনি বড় আলেম তিনি এবং শিশিরাপুর আব্বা আম্মা নানি এবং শিশিরাপুর ছিল, ওরা সবাই মিলে একটা আসন বসে এবং আসন বসার পর শিশিরাপুকে সেই বড় আলেমের সামনে বসানো হয় এবং সেই আলেম শিশিরাপুর সামনে নাকি অনেক জোরে জোরে দোয়া পড়তেছিল এবং শিশিরাপু নাকি ঠিক সেই দোয়াগুলাই আলেমের সামনে টানা মুখস্থ বলে যাচ্ছিল। উনি বলে যে ভাই আমি তো এরকম দোয়া পারতাম কিন্তু এতটা মুখস্থ পারতাম না, কিন্তু আলেম যা যা পড়তেছিল দোয়া আমি ঠিক সেম দোয়া পড়তেছিলাম এবং আমার মনে হচ্ছে আমি মুখস্থ করে ফেলছি। ঠিক কিছুক্ষণের মধ্যেই নাকি একটা জিন এসে হাজির হয় এবং সেই জিন আসার সঙ্গে নাকি মানে হুজুরকে খুব গালাগালি এবং বকাবকি করতেছিল। তখন সেই হুজুর শিশিরাপুর চারপাশে চারদিকে 4টা দাগ দেয় এবং দাগ দিয়ে লাঠি দিয়ে নাকি সেই দাগের উপর বেশ বাড়ি দিচ্ছিল। তো এটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর বলতেছে যে এখানে অসংখ্য জিন আপনার মানে শিশিরা আমাকে বলতেছে যে আপনাকে অসংখ্য জিন এখানে আছে, বাচ্চা বয়স্ক থেকে শুরু করে অসংখ্য জিন এখানে আছে। তবে যে জিনটা প্রতিনিয়ত আপনার মেয়েকে মানে ভর করে যাচ্ছে সেই জিনটাকে আমি এখন ডাকবো। তখন একটা মহিলা জিন এরকম আসার পর বলতেছে আমাকে কেন আনছো, সেই জিন বলতেছে মহিলা জিনটা। তখন সেই হুজুর বলতেছে তুমি কেন এই মেয়েটাকে সমস্যা করতেছো, তোমাদের তো এটা দেখা যাচ্ছে অনেক বড় তোমরা একটা সার্কেল, এখানে তো তোমরা দেখা যায় অনেক অসংখ্য জিন, কেন এই একটা মেয়েকে তোমরা অসংখ্য জিন এরকম জ্বালা যন্ত্রণা দিচ্ছ। তখন সেই মহিলা জিনটা বলে যে এটা আমি বলতে পারবো না, কিন্তু যেহেতু আপনারা সবাই আসছেন আমি একটা কথা বলি যে এই মেয়ের কাছ থেকে আমরা কখনোই যেতে পারবো না, আমরা সবসময় সাথেই থাকবো যত বড় আলেম আনেন। তখন যখন হুজুর বলতেছে দেখো সবকিছু শুনবো কিন্তু তোমার গোড়া থেকে কথাটা শুরু করো, যে শুরু থেকে কথাটা শুরু করো, যে প্রথম থেকে কেন কিভাবে তোমরা এই মেয়েটাকে আসর করলা। তখন সেই জিন যে ছিল মানে সেই মেয়ে জিনটা বলতেছে যে দেখেন এটা অনেক আগের একটা ঘটনা, এই যে শিশির নামে যে মেয়েটা আছে ওর সেজো চাচা একটা আছে, সেই সেজো চাচার সাথে একটা জিনের সাথে বেশ উঠা বসা ছিল এবং সে ছিল একটা মেয়ে জিন এবং ওর সেজো চাচা যখন বয়স 6 তখন সেই মেয়ে জিনটা ওকে ভর করে এবং এটা ওদের সম্পূর্ণ ফ্যামিলি সবাই জানে এবং সেই জিনের ওর সেজো চাচার সেই জিনের সাথে মেয়ে জিনটার সাথে একটা ভালো সম্পর্ক হয় এবং এই সম্পর্কটা এতটাই গভীর ছিল যে আমরা ভাবছিলাম যে ওই সেই সেজো চাচা হয়তো কোনোভাবে এই আমাদের সেই মেয়ে জিনটাকে সে বিয়ে করবে। তো এটা ঘটনা শোনার পরে তখন সে হুজুর বলতেছে এগুলা বাকওয়াস কথা, এটা হইতেই পারে না, তোমরা সত্যি ঘটনা বলো। তখন সেই জিনটা বলতেছে আমি সত্যি ঘটনাই বলতেছি এবং সেই সেও চাচা জিজ্ঞেস করেন আপনার অন্যান্য মেম্বারদের ফ্যামিলি মেম্বারদেরকে। সেই শিশিরের সেও চাচা অনেক মানে জুয়া খেলতো, অনেক খারাপ কাজ করতো, মদ খেত, মানে অনেক আজেবাজে নেশা ছিল তার এবং সেই মেয়ে জিনটা চাইছিল ওকে ঠিক করতে, কিন্তু সেই সেও চাচা ঠিক হয় নাই এবং ঠিক না হওয়ার কারণে একটা সময় সেই সেও চাচা সেই মেয়ে জিনটাকে তাড়ায় দেয় এবং এত বাজেভাবে তাড়ায় দেয়, এত মন্ত্র পড়ে বা এত মানে তাবিজ টোনা করে এরকম তাড়ায় দেয় যে আমরা এরকম সিদ্ধান্ত নিছি যে এই বংশে পরবর্তীতে যেই মেয়েটা হবে সেই মেয়েটাকে আমরা আসর করবো এবং সেই মেয়েটাই ছিল শিশির এবং আমরা আমাদের নানা রূপে আমরা শিশিরের বাবাকে মানে ওকার করছিলাম জন্য মেয়ের আগে ওনার আগে একটা সন্তান জন্ম হোক, এজন্য সেই ওনার পার্বত্য জেলায় যেখানে ছিল সেখানে আমাদেরই কোনো এক জিন ওনাকে মানে বিভিন্ন একটা রূপ নিয়ে একটা বয়স্ক লোকের রূপ নিয়ে ওনাকে খেজুর দিছিল, পানি দিছিল। তারপর বিভিন্ন সময় আমরা এরকম আসতাম এবং সাপ আকারেও আমরা এরকম সাপের আকৃতি নিয়ে আমরা এরকম বিভিন্ন সময় এরকম আসতাম এবং এটা আমরা ওয়াদা করতেছি যে এই মেয়েকে আমরা ছাড়বো না, ওর মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবসময় সাথেই থাকবো। তখন এটা বলার সঙ্গে সঙ্গে সেই জিনটা চলে যায় এবং সে আলেম পুরোটাই হতভম্ব হয়ে যায় এবং সে শিশিরাপুর আব্বা আমাকে বলতেছে দেখেন অত্র এলাকায় যত
জিন আছে বা যত খারাপ কিছু কাউকে কিছু ভর করে, ভালো হোক বা খারাপ যেটা হোক, আমি কিন্তু এরকম ঝাড়ফুঁকের মাধ্যমে সরাই দেই। এবং আমি ভারতে গিয়ে অনেকের চিকিৎসা করছিলাম কলকাতায়, কিন্তু আসলে এরকম জিন আমি কখনো দেখি নাই। কারণ ওকে আমি সরাতে পারবো না, কারণ এটা অসংখ্য জিন আপনার মেয়েকে ভর করে রাখছে। তবে এটা ঠিক যে এই জিনগুলো কোনো ক্ষতি করতে পারবে না, শুধু সাথেই থাকবে। এবং এটা আপনারা তো শুনছেন যে কি কারণে জিনটার উপর ভর করছে। যেটাই হোক, তো শিশিরাপুর আব্বা বলতেছে যে আমার সেজো ভাই যে এটা করছে এটা তো আসলে আমরা জানতাম আগে, কিন্তু এতটা সিরিয়াস হবে এটা ভাবি নাই, তো এটা কি ওর মাধ্যমে সরানো যায় না কিছু? আলেম বলতেছে যে না, যেহেতু আপনার মেয়ের প্রতি এই জিনটা ঢুকে গেছে, সেটা আসলে সরানো সম্ভব না। তো সেই সময় নাকি এরকম আরও দোয়া দুরুদ পড়তেছিল যে সেই আলেম, এবং শিহাবু বলতেছে ভাইয়া দোয়া দুরুদ যখন পড়ছিল, একটাই অবাক করা বিষয় যে আমি নিজেও কিন্তু দোয়া নিজে থেকে পড়া শুরু করছিলাম। শিশিরাপুর যেটা আমাকে বলে যে এরকম তো ঘটনা ঘটে, আস্তে আস্তে উনি তো বড় হতেই থাকেন, এবং উনি আমাকে এটাও শেয়ার করে যে উনি নাকি ভারতের কালীঘাট আছে, তারাপীঠ, বৃন্দাবন, লাস্ট বেনারস পর্যন্ত সব অনেক জায়গায় গিয়েছিল, কিন্তু ওনার আসলে কোনো সমাধান হয় না। উনি এখনও নাকি প্রায় সময় জিন দেখতে পান, এবং ওনার ঘরে নাকি এখনও নাকি প্রায় জিন আসা যাওয়া হয়, এবং উনি নাকি দেখে যে বিভিন্ন রূপে ওনার ঘরে জিন আসে। তো এটা ছিল ওনার ঘটনা। আমি তো ওনার ঘটনাটা অনেক বড় একটা ঘটনা ছিল, আমি এটা ভেঙে ভেঙে বলছি, এবং উনি আমাকে বলছে যে ওনার আরও ঘটনা আছে। এবং উনি নাকি রিসেন্টলি, আমি যখন ওনার সাথে ফেসবুকে কথা বলছিলাম, উনি বলতেছে ভাই আমি রিসেন্টলি এরকম জিন দেখি যে আমার ঘরে খাটে বসে আছে বিভিন্ন রূপ নিয়ে, এটা আমার আম্মা মাঝে মাঝে দেখে। তো যাই হোক, আমি শিশিরাপুর সম্পূর্ণ ঘটনা আজকে বললাম, জানি না আপনাদের কেমন লাগবে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং সামনে ইনশাল্লাহ আরও ভালো ঘটনা নিয়ে আসবো। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে নতুন করে একটা ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটা আমাকে বলেছিলেন আসমা আক্তার নামে একজন। তো তিনি তার ভাইয়ের গল্প আমাকে ঘটনা একটি শেয়ার করেছেন। তো তার ভাইয়ের নাম ছিল হচ্ছে আন্তিক, এবং আন্তিকের বউয়ের নাম হচ্ছে জেরিন। তো আর আন্তিকের একটা প্রিয় বন্ধু ছিল, তার নাম হচ্ছে পাবেল। তো আন্তিক এবং পাবেল দুজনে খুবই ক্লোজ ফ্রেন্ড। তো তাদের বাসা হচ্ছে ঢাকার কোনো একটা জায়গায়, যাই হোক আমি নাম বলতেছি না। তো তারা হলো পড়াশোনা শেষ করার পর পরবর্তীতে হলো আন্তিক জেরিনকে বিয়ে করে। তো এরপরে পাবেলও মোটামুটি পড়াশোনা শেষ করে সে বাইরে একটা কি জানি একটা জব পায়, যাই হোক সে জবটার কথা বলেনি। সে বাইরে হলো জবের জন্য, তো বন্ধুদের সাথে আসলে শেষ দেখা করবে বলতে, সে এরপর কবে আসবে সে নিজেও জানে না। যার কারণে সমস্ত বন্ধুকে একটা আমন্ত্রণ করে, তার বাসায় দাওয়াত করে, যাতে সব বন্ধুদের সাথে দেখা হয়, খাওয়া দাওয়া হয়। এরপর তো সে দেশের বাইরে চলে যাবে। তো পাবেল যথারীতি তার সমস্ত বন্ধুদেরকে ডাক দেয়, এবং আন্তিককেও ডাক দেয়, আমন্ত্রণ জানায়। তো আন্তিক এবং জেরিন তারা তাদের পার্সোনাল গাড়িতে সেই বন্ধুর বাসায় চলে যায়, পাবেলের বাসায় চলে যায়, এবং সেখানে অনেক খাওয়া দাওয়ার পর তারা আসলে ফেরার পথে তো অনেক খুশি মনে তারা আসতেছিল তাদের একটা প্রাইভেট কার দিয়ে। তো আসার সময় হঠাৎ করে ওই দেখা যায় যে তারা হলো আসার সময় রাস্তাটা এরকম যে দুই পাশে আর কি একটু দালান কোটা কম, একটু গাছগাছালি, তারপরে মাছ দিয়ে আসলে, যাই হোক। তো হঠাৎ করে আসার সময় তারা আসলে এক জায়গায় এসে একটা গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো যেহেতু আন্তিক আসলে কোনো মেকানিক ছিলেন না, তো সে বুঝতে পারতেছিল না যে গাড়িটা হঠাৎ করে বন্ধ হওয়ার কারণ কি। তো জেরিন ফিরে আবার ভূতে বেশি ভয় পায়, সে বলতেছে যে এটা কোনো অলৌকিক ঘটনা হইতে পারে। আন্তিক বলে, আরে ফাজলিমি করো না তো, কিসের অলৌকিক ঘটনা হইতে পারে, চুপ করো, সব ঠিকঠাক আছে। তো আন্তিক আসলে দেখার চেষ্টা করতে যে গাড়িটা আসলে বন্ধ হলো কেন, এবং আর চালু হচ্ছে না কোনোভাবেই, সে কি করে বুঝতে পারতেছিল না। তো এরপর সে যখন গাড়ির সামনে এসে ব্যাগডালাটা খোলে, বলতে সামনে যে অংশে এটা কি বলে, ব্যাগডালাই। তো ব্যাগডালা খোলার পর সে আসলে চেক করার চেষ্টা করে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, সে বোঝার চেষ্টা করতেছে। তো সে দেখে যে গাড়ির এক জায়গায় একটা প্লাগের মতো খোলা,
সে এটা বুঝতেছিল না যে এটা কি প্লাগ, সে গাড়ির সম্বন্ধে যেহেতু বেশি জানে না। সে পুনরায় সে প্লাগটা লাগাই দেয় এবং সে ড্রাইভিং সিটে এসে যখন সে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে, নিমেষে গাড়িটা স্টার্ট হয়ে যায়। সে কোনোভাবেই মানে বুঝতেছিল না যে এটা কিভাবে সম্ভব, একটা প্লাগ একা একা খুলতে পারে, মানে খুলে যায়, এটা কেমনে সম্ভব। যাই হোক, সে হয়তো ভাবছে যে হয়তো বা খুলে গেছে, ঝাঁকিতে খুলে গেছে। তো সে আবার পুনরায় ড্রাইভ শুরু করে। তো যেতে যেতে জেরিন এদিকে অবশ্য একটু ভয় পাচ্ছে, কারণ সে বলেছে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, একা একা একটা গাড়ির প্লাগ খুলে যাওয়া, এটা কখনোই সম্ভব নয়, এটা অবশ্যই কিছু ভৌতিক কিছু ঘটনা ঘটতেছে আমাদের সাথে। তো যাই হোক, আন্তিক এগুলো কোনো কিছু বিশ্বাস করতেছে না। তো এরকম করে চলতে থাকা, মানে গাড়িটা ড্রাইভ করার পরবর্তী যখন রানিং হয়, তখন জেরিন তার জানালা, মানে সাইডের গ্লাস থাকে না, একটা গাড়ির সাইডের গ্লাস দিয়ে সে তাকায়, পিছনে অনেকগুলো কালো অবয়ব, মনে হয় যে সেই গাড়িটাকে ধাওয়া করতেছে। এটা তো দেখে সে এত ভয় পায়, সেই গাড়ির মধ্যে চিল্লায় ওঠে এবং আন্তিক বলে, আরে কি হয়েছে, তুমি চিল্লাচ্ছ কেন? পরে তার আন্তিককে বলে, দেখো তুমি গাড়ির পিছনে লুকিং গ্লাসে দেখো কি অবস্থা, কতগুলো ছায়া আমাদেরকে ধাওয়া করতেছে। তো আন্তিক হলো পিছনে দেখানোর জন্য সেই লুকিং গ্লাসে তাকায়, দেখা যায় কিছুই নাই সেখানে। সে খুব চেতে যায়, মানে রেগে যায় জেরিনের উপর যে কি ফাইজলামি শুরু করছো, তখন থেকেই শুধু বলতেছো এটা সেটা, ওই কিছুই তো আমি দেখতে পাচ্ছি না। তো এরম করে 10 মিনিট যাওয়ার পর তারা আসলে অনুভব করতেছে যে সেই সময় মানে কি বলে, শীতের রাত ছিল না, তারপরও তারা যত বেশি এগোচ্ছে ততই বেশি মনে হচ্ছে যে কুয়াশায় তাদের গাড়িটাকে আচ্ছন্ন করে রাখতেছে। মানে সামনের দিকে খুবই আবসা আবসা দেখা যাচ্ছে কুয়াশা, মানে যে শীতকালে কুয়াশা যেরকম, কুয়াশার কারণে গাড়ি চালানো যায় না, ঠিক এইভাবে আস্তে আস্তে ঘন হচ্ছে। অন্তিকেও বুঝতে পারতেছে না কি ব্যাপার, এটা কেমনে সম্ভব। এটা তো শীতকালও না তেমন একটা, এখনো তো মাত্র অক্টোবর চলে, আর এই সময় সে এত ঘন কুয়াশা, এটা কিভাবে সম্ভব, সেও বুঝতে পারতেছিল না। তো এভাবে মানে চিন্তা করতে করতে সেই কুয়াশার মধ্যে একটা হলো সাদা অবয়ব দেখে গাড়িটা এমন ভাবে সে ব্রেক করে, মানে করতে করতে সে গাড়িটা একদম মানে রাস্তার কিনারে পর্যন্ত মানে উল্টে যাবে, বিষয়টা এরকম। তো জেরিন হলো মোটামুটি এখানে খুবই একটা ধাক্কা খায় এবং তার কপাল ফেটে রক্ত বের হয়ে যায়। মানে সামনে কোনো কিছুর মধ্যে ধাক্কা খেয়ে গাড়ির বাড়ি খেয়ে তার কপালটা ফিরে গিয়েছিল একটু, সেখান থেকে একটু রক্ত বাইর হচ্ছে। এদিকে যে জেরিনের রক্ত বাইর হচ্ছে, এটা অন্তিকের কোনো খেয়াল নেই। সে শুধু গাড়ি ব্রেক করে সামনের দিকেই তাকিয়ে আছে যে এটা সে কি দেখলো। সে জেরিনকে বললো, জেরিন তুমি এদিকে দেখো তো, এখানে কিছু দেখতে পাচ্ছ? জেরিন দেখলো যে হ্যাঁ, সাদা অবয়বের মতো কিছু দেখা যাচ্ছে, কিন্তু অতটা স্পষ্ট না। তো জেরিন যখন হলো অন্তিক এই কথাটা ওর কাছে শুনলো এবং ওদিকে তাকালো, দেখলো যে জেরিনের কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে এবং অন্তিক খুবই ভয় পেলো যে তোমার কপাল ফেটে গেলো কিভাবে। বললো যে তুমি যেভাবে ব্রেক কষেছো, আমার তো এখানে বাড়ি লেগে এরকম হচ্ছে। তারপর জেরিনের হলো কপাল মুছে দিয়ে পরে ওখানে ব্যান্ডেজ লাগাই দেয় এবং পুনরায় হলো অন্তিক গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে এবং সেম কাহিনী, আগের মতো গাড়ি আর স্টার্ট হচ্ছে না, কোনোভাবেই স্টার্ট করা যাচ্ছে না। অনেক চেষ্টা করতেছে, সে ফুয়েল চেক করলো, ফুয়েল ঠিক আছে। তারপরে আবার ব্যাকডেলারটা খুলে দেখলো, সেখানেও সবকিছু ঠিকঠাক আছে, প্লাগটা আগের মতোই লাগানো আছে। তারপরেও গাড়ি সে স্টার্ট করতে পারতেছিল না, সে কোনোভাবেই বুঝতেছে না এখন কি করবে, সে বুঝতে পারতেছে না। এবং জেরিনও ভয় পাচ্ছে যে আমাদের সাথে এসব কি ঘটনা ঘটতেছে। আমি অনেক কবার এগুলো দেখেছি, আসলে তুমি বিশ্বাস করো না দেখে আমি তোমাকে একবারও বলি নাই, 2-1 বলছি, কিন্তু তুমি বিশ্বাস করতেছো না। এখন তুমি বলতেছো যে তুমি একটা সাদা অবয়ব দেখে তুমি এরকম করে ব্রেক কষেছো, আমাদের সাথে এগুলো কি হচ্ছে। তো বারবার মানা করলাম যে এত রাতে আমরা বাসায় না যাই, তাড়াতাড়ি বাসায় যাই, আর তুমি এত রাত করে আসলা, এখন এই অবস্থা। তো অন্তিক আসলে খুবই টেনশনে পড়ে গেল যে আসলে রাত 12টা পার হয়ে গেছে, যার কারণে হয়তোবা এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আসলে এই রাস্তাতে সে অনেকবার যাতায়াত করেছে, কিন্তু আসলে এত রাত্রে ফার্স্ট টাইম সে তার বন্ধুর বাসা থেকে বাসায় আসতেছে, যার কারণে হয়তো এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। সে কোনোভাবেই বুঝতেছে না যে কি করবে। তো
অনেক মানে চেক করার পর সে যখন দেখলো যে এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না ঠিক করার পরে সে এবং জেরিন এবং অন্তিক গাড়ি থেকে নেমে আসলে আশেপাশে দেখার চেষ্টা করে যে কোথাও যে গ্যারেজ ট্যারেজ আছে কিনা। যদিও অন্তিক একটু ভয় পেয়েছিল, কিন্তু আসলে গাড়ির টেনশনে এবং বউয়ের প্যাকপ্যাকা নিতে তারা আসলে মানে ভয়ের একটু দূর হয়ে যায়। তো দেখে আশেপাশে কোথাও সেই মানে গ্যারেজ ট্যারেজ কিছু নেই, মানুষ তো নেই। তো পরবর্তীতে সে আবার হলো ড্রাইভিং সিটে ফিরে আসে এবং যখন বারবার চেষ্টা করার এক পর্যায়ে গাড়িটা হঠাৎ করে স্টার্ট নেয় এবং সে কোনোভাবে বুঝতেছে না যে এই গাড়ি বন্ধ হয়ে যায়, এই গাড়ি স্টার্ট নেয়, মানে কিভাবে সম্ভব। তো সে তারা হলো বাসায় চলে আসে এবং তারপরে হচ্ছে তোমার চলে আসার পর তো জেরিন ঘুমিয়ে পড়ে, যেহেতু তার মাথা চোট লেগেছে এবং সে মাথায় ব্যথা হয়েছে কারণে সে এসেই শুয়ে পড়ে এবং সে ঘুমিয়ে যায়। কিন্তু অন্তিক আসলে ভাবতেছিল যে গাড়ির বিষয়টা নিয়ে যে এটা কিভাবে সম্ভব, আমার নতুন গাড়ি কেনার মাত্র 1 বছর হয়নি, তাতে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে, গাড়ি এই স্টার্ট নিচ্ছে, এই বন্ধ হচ্ছে, আর আমি এটা রাস্তার মধ্যে কি দেখলাম। সে কোনো কিছুই আসলে ভেবে পাচ্ছিল না। তারপর সে আসলে লক্ষ্য করে যে তার বেসিন থেকে মানে পানির হলো মানে মানুষ যেরকম পানি হাত ধোয় না এরকম সাউন্ড পাওয়া যাচ্ছে। তো সে যখন ওয়াশরুমে যায় এবং যে দেখে যে পানির কলটা ছেড়ে দেওয়া, তো সে অবাক হলো যে কিভাবে একটা পানির কল আবার কিভাবে ছেড়ে দেওয়া। তো এরপর অন্তিক পানির কলটা বন্ধ করে। সে আসলে ভৌতিক কিছু ভাবেনি, আসলে সে আধুনিক ছেলে, সে আসলে ওগুলো বিশ্বাস করে না। তো এরপর আসলে সে বাইরে খুবই মনে হয় কোলাহলের শব্দ পাচ্ছে, যে এত কোলাহল কেন, মানে সে বুঝতেছিল না। তো বাইরে সে চলে আসে এবং দেখে যে তার বাড়ির সামনে বারান্দায় অনেকগুলো মানুষ মানে কারো যেন অপেক্ষা করতেছে। তো ঠিক তার কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স আসে এবং অন্তিক দেখতেছে যে নিয়ে উপর থেকে দেখতেছে, দোতলা থেকে দেখতেছে যে মানে কেউ একজন হয়তো অসুস্থ, যার কারণে অ্যাম্বুলেন্স এসেছে। তো যখন সে অ্যাম্বুলেন্সটা আসার পর যখন আসলে কাউকে নেয়ার জন্য মানে একটা কি বলে, মানুষ অসুস্থ হলে মানুষকে একটা শোয়ায় নিয়ে যায় না, এটা কি বলে, খাটিয়ের মতো যে এটা আর কি। তো ওইটার মধ্যে যখন একজনকে নিয়ে আসা হলো এবং নিয়ে আসার আগ মুহূর্তে যখন সেই মানুষটাকে আপনার হচ্ছে গাড়িতে ওঠা হবে, তো তখন সে ভালো করে লক্ষ্য করে দেখলো এটা আসলে অন্য কেউ নয়, এটা আসলে অন্তিক নিজেই। এবং অন্তিক এতটাই ভয় পেয়ে গেল যে এটা কিভাবে সম্ভব, আমি এখানে আর ওখানে হচ্ছে অন্তিক। আর কিছুক্ষণ পরেই তার যখন আরো বেশি অবাক হলো যে তার স্ত্রীও সেখানে। অন্তিক অসুস্থ, তার কি যেন হয়েছে এবং দুজন মানুষ তাকে গাড়িতে তুলতেছে অ্যাম্বুলেন্সে। আর এখানে তার বউ জেরিনও কান্নাকাটি করতেছে। এটা দেখে অন্তিক এতটাই প্যানিক হয়ে যায় যে মানে এটা কিভাবে সম্ভব, সে স্টিল এখানে দাঁড়িয়ে আছে, তার বউ শুয়ে আছে, অথচ নিচে এরা কারা, আমাদের মতোই দেখতে। সে আসলে কোনো কিছু ভাবতে পারতেছিল না, সে জ্ঞান হারিয়ে ফেলে সেখানে। তো এরপরের দিন তো বারান্দায় ওনার বউ দেখে যে তিনি জ্ঞান হারিয়ে ফেলে শুয়ে আছেন। তো এরপর ওর বউ হলো ওর পরিচিত যারা আছে তাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে অন্তিককে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে চিকিৎসার পর এরপর সে বাসায় চলে আসে এবং বাসায় আসার পর আসলে অন্তিক আসলে খুবই ওই বিষয়গুলো নিয়ে খুবই হয়, মানে চুপচাপ থাকি যায়। এরপর আসলে যেহেতু জেরিন বুঝতে পেরেছিল এবং সে জানে যে গত রাতে কি কি হয়েছিল, তো এই বিষয়গুলো তার শ্বশুর শাশুড়িকে শেয়ার করে এবং পরবর্তীতে অন্তিকের বাবা একজন হুজুরকে নিয়ে এসে পানি পড়ায় এবং তাবিজ দেয়। এরপর অন্তিক সম্পূর্ণভাবে ঠিক হয়। তো এই ছিল ঘটনা। আসলে এখানে আসলে ঘটনাটা খুবই ভয়াবহ না, কিন্তু এখানে আসমা আক্তার যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তিনি বলেছেন যে এটা একটা সত্য ঘটনা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো কথা হবে পরবর্তীতে, মানে আপনাদেরকে আবার নতুন কোনো ঘটনা আপনার মাঝে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আদ্রিতা এবং আজকে আমি যে ঘটনাটি শেয়ার করছি এই ঘটনাটি আমার বাসার ঘটনা। প্রথমে বলে দিচ্ছি যে আদ্রিতা আমার ছদ্মনাম এবং আমি যে এরিয়ার নাম বলবো না, আমার বাসা যেখানে। তো আমার বাসার একটি ডিসক্রিপশন দিতে চাই। আমার বাসাটা 1980s দিকে বানানো এবং এটা একটা পুরানো বাড়ি, 5 তলা একটি বিল্ডিং। আমরা 2 তলায় থাকি, 2টো ফ্ল্যাট নিয়ে। 2টো ফ্ল্যাটের মধ্যে প্রায় 8টার মতন বেডরুম এবং প্রত্যেকটা রুম অনেক বড় বড়, কারণ পুরানো আমলের বাসা। এই বাসাটাতে খালি আমি, আমার মা এবং আমার বাবা থাকেন। এবং এই বাসাটার একটি হিস্ট্রি আছে। যেমন একটি খুবই বড় ব্যাপার যেটা সবাই জানে আমাদের বাসার ব্যাপারে, সেটা হচ্ছে আমার দাদা খুবই পরেশার একজন মানুষ ছিলেন এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং তার সাথে অনেকগুলি জিন ছিল, একটি বয়স্ক জিন এবং অনেকগুলি ছাত্র জিন ছিল। আমার দাদার শেষ বয়সে আমার দাদা আমার ফুপি এবং আমার চাচাদেরকে বলেছিলেন যে আমাদের বাসার চারদিকে 4টা নারকেল গাছ আছে, এই গাছ 4টা যেন কখনোই কাটা না হয়, কারণ তার সাথে যারা আছেন তারা সে মারা যাবার পরে যখন সে থাকবে না, তা এই জিনগুলি এই 4টা নারকেল গাছের কাছে থাকবে। এই নারকেল গাছগুলি অনেক ইম্পর্টেন্ট রাখা। তো এটা চিন্তা করে আমার বড় চাচারা এবং আমার বাবা এবং সবাই, আমার ফুপিরা দায়িত্ব নেয় যে কখনো এই গাছগুলা কাটা হবে না। এবং আমার দাদা এটাও বলে যায় যে বাসাটা যেন কোনো সময় কোনো কারণে নাপাক না হয়। তার মানে বাসাটা কখনো নাপাক হতে দেওয়া যাবে না, কারণ হলেই প্রবলেম হবে এবং ওরা সবাই চলে যাবে। তো অনেক বছর কেটে যায়, আমাদের কখনো কোনো সময় প্রবলেম হয়নি। যারা ছিলেন ওরা আমাদের বাসার ভিতরেও ঢুকতো, বাইরের দিকে আমাদেরকে প্রোটেক্ট করতো, যেটা আমার দাদা বলে দিয়েছিল, কিন্তু ভিতরেও ঢুকতো এবং আমাদেরকে ফিল করাতো যে তারা আছে। আমরা ফিল করতাম সবথেকে বেশি যে বাসায় কোনো সময় কেউ নামাজ না পড়তো, কোনো সময় নামাজ মিস দিয়েছে, আমরা দেখতাম ছোটোখাটো জিনিসপত্র হতো, যেমন একটা জিনিস এক জায়গায় রেখেছি ওটা আর ওখানে নেই, মাঝে মাঝে একটু শব্দ শুনতাম, কিছু দেখতাম, এই জিনিসগুলা প্রায় হতো আর কি। কিন্তু আস্তে আস্তে আমরা সবাই অ্যাকচুয়ালি ইউজ টু হয়ে গিয়েছিলাম, কারণ বাসায় আমি, আমার মা এবং আমার বাবাই ছিলাম, তো আমরা তেমন একটা ভয় পেতাম না এই ব্যাপারটা নিয়ে। এবং আমার মা সবথেকে বেশি এটা ফিল করতাম, কারণ হচ্ছে এটার একটা ঘটনা আছে যেটা আমি কোনো আরেক সময় আপনাদেরকে পাঠাবো। কিন্তু আমার মা সবসময় অনেক কিছু প্রেজেন্স ফিল করতে পারি, এটা আমি আমার মার সাইডের থেকে পাই আর কি। তো ঘটনা সূত্রে সবথেকে বড় ঘটনাটা অ্যাকচুয়ালি আমি ঘটাই। 2011 বা 12-এর দিকে আমি বাসায় একটা পেট নিয়ে আসি। আমার মা আর আমার বাবা পর্যন্ত চেতে যায়, আমি একটা কুকুর নিয়ে আসি বাসায় এবং কুকুরটার নাম আমি দিই ডগ। তো ডগকে আনার পরে আমার মা আর আমার বাবা প্রচণ্ড চেতে যায়, কারণ অবভিয়াসলি আমি বাসায় নাপাক এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা বাসাটা পুরো নাপাক করে দেয়। এবং আমার আম্মু আব্বু প্রচণ্ড চেতে যাওয়ার পরে বলে যে ডগকে পাঠিয়ে দিতে হবে, কিন্তু আমি একদমই মানি না এবং আমি বলি যে আমি ডগকে পাঠাবো না, ও আমাদের সাথেই থাকবে। তারপরে যেটা হয়, আমার মা আর আমার বাবা আস্তে আস্তে ব্যাপারটা মেনে নেয়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেই দিন ডগকে নিয়ে বাসার ভিতরে ঢুকি, আমার মা আর যে জিনিসগুলো আমাদের বাসার আশেপাশে থাকতো সাথে সাথে সে ফিল করতে পারলো যে ওরা চলে গেছে। এবং তখন আমার মা খুব ডিসঅ্যাপয়েন্টেড ফিল করলো যে এত ভালো জিনিস ছিল আমাদের বাসার আশেপাশে, ওরা সবাই চলে যায় ডগের কারণে। এরপরে আমাদের বাসার আশেপাশে আমরা কোনো প্রেজেন্স ফিল করতাম না এবং সবকিছু প্রচণ্ড নর্মাল ছিল। বলে রাখি যে আমাদের বাসার কেয়ারটেকার দারোয়ান চাচা, উনি অনেক আগের থেকে আমাদের বাসা কেয়ারটেক করে, উনি বয়স্ক একজন লোক। তো 2014-এর দিকে আমার বাবা মা আমি 1 বছরের জন্য দেশের বাইরে চলে যাই এবং আমার দেশের বাইরে থেকে ব্যাক করার পরে, যেদিন আমি ব্যাক করি ওই দিন যখন আমি গাড়ি থেকে নামি বাসায় ঢোকার জন্য, আমি জাস্ট ফার্স্ট যখন পাড়া দেই
আমি ফিল করতে পারি সামথিং খুবই খারাপ আমার বাসার দিকে আছে। And এই জিনিসটা যখন আমি ফিল করি তখন আমার ভিতরে অনেক আমার গায়ে কাটা দেয়, এবং আমার গায়ে যখন কাটা দিয়ে উঠি আমি আমার আম্মুর দিকে তাকিয়ে দেখি আমার আম্মু একদম স্টোনড হয়ে দাঁড়িয়ে আছে। আর এখনো কিন্তু আমরা বাসার ভিতরে ঢুকিনি, আমরা বাহিরে জাস্ট গাড়ির থেকে বের হয়েছি। আস্তে আস্তে যখন বাসার থেকে ঢুকলাম, ডগ অনেক সমস্যা করছিল। ডগ তখন বাসার ভিতরে ঢুকবেই না, ও কি দেখে জানি গ্রাউল করছিল, ওকে জোর করে উপরে উঠানো হয়। এরপরে আমি যখন উপরে উঠি আমার মনে আছে আমি তখন আমার ফ্ল্যাটটার ভিতরে ঢুকিনি, আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে জাস্ট তাকিয়ে আছি। আমি বুঝিও না আমি কোন দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হলো যে কে জানি স্টেয়ার কেস থেকে আমাকে 3 তলার থেকে দেখছে, কারণ আমাদের স্টেয়ার কেসের 3 তলার ওখানে কোনো লাইট ছিল না। So আমার মনে হচ্ছে কি জানি আমাকে দেখছে, হ্যাঁ আমি ওদিকে তাকিয়ে আছি অনেক কনসেন্ট্রেশন দিয়ে, এবং কতক্ষণ তাকিয়েছিলাম আমি জানি না, কারণ সবার বাসার ভিতরে ঢুকে যায় আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আমার মনে হচ্ছে যে আমাকে কি জানি টানছে 3 তলার দিকে, কিন্তু আমি যেতে পারছি না। আমার বডিটা আটকানো, কিন্তু আমার মনটাও দিকে চলে গেছে। তখন আমার মা এসে আমাকে বলে যে আদ্রিতা বাবা তুমি কি ঠিক আছো, তুমি কি দেখছো? আমার মা আমাকে ধরার সাথে সাথে আমার মারও একটু গায়ে কাটা দেয়, কারণ সেও ফিল করতে পারছে 3 তলার থেকে কোনো বিভৎস চেহারাওয়ালা কিছু তার দিকে তাকিয়ে আছে। মা আমাকে টেনে বাসার ভিতরে ঢুকিয়ে নেয় এবং সে আমাকে বলে যে আমি তোমার নানিকে ফোন দিব আজকে রাতে, কারণ আমি যা ফিল করছি ভালো কিছু ফিল করছি না। তো কথা সত্যি সেদিন রাত্রেবেলায় কোনো প্রবলেম হয় না। আমার মা তার পরের দিন সাথে সাথে আমার নানিকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি ভালো কিছু ফিল করছি না বাসা আসার পরে। আমার নানি আমার মাকে বলে যে আমি অনেক দিন ধরে তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে তোমাদের বাসায় অনেক কুফরি হচ্ছে, কিন্তু আমি কখনো তোমরা যেহেতু দেশের বাইরে ছিল টেনশন দেওয়ার জন্য বলিনি। আমি চেষ্টা করেছি খোঁজ রাখার আমার জিনগুলাকে দিয়ে, এবং দিন দিন জিনিসপত্র অনেক বাজেভাবে এগোচ্ছে। তোমাদের 3 তলায় যারা থাকে তারা মানসিক তারা মানুষ না, তারা অন্য কিছু, এবং তারা একদমই ভালো না, এবং তারা তোমাদের বাসায় প্রচন্ড কুফরি করছে, আর আমি কয়দিন পরে তোমাদের বাসায় আসবো। এই কথাটা শোনার পরে আমার মা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং আমার বাবাকে যে কথাটা বলে, এবং বাবাও ভয় পেয়ে যায়। সাথে সাথে দারোয়ান চাচাকে ডাকে। দারোয়ান চাচা বলে যে দারোয়ান চাচাকে যখন ডাকা হয় সেও খুব তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে প্রচন্ড আতঙ্কিত ছিল, এবং একদিক দিয়ে সে গ্ল্যাডও ছিল যে আমরা এসে তাকে এই কথাটা বললাম যে উপরে কারা থাকে। মনে হয় সে অনেকদিন ধরে বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। তো আমার বাবা বললে যে এখন তো যেহেতু সেদিন আবার অনেক রাত হয়ে গিয়েছিল, সে বলে যে কালকে সকালবেলায় যারা থাকে ওদের সাথে আমি দেখা করতে চাই, আমি ওদেরকে নোটিশ দিব যে তারা যেন বাসাটা ছেড়ে উঠে যায়। তারপরের দিন সকালবেলায় আমার বাসায় খুবই কমোশন ছিল। আমি যখন ঘুম থেকে দেরি করে উঠলাম, উঠে আমি দেখি আমার আম্মু প্রচণ্ড ভয়ে বসে আছে ড্রয়িং রুমের দিকে। আমার বাসার মেইন দরজাটা খোলা, মেইন দরজা দিয়ে বের হয়ে দেখি যে 3 তলার দিকে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে উপরে যাই, উপরে গিয়ে দেখি আমার বাবা আমার ভাড়াটিয়ার সাথে কথা বলছে, আর আমাদের বাসার ভাড়াটিয়ারা এখানে জড়ো হয়ে আছে। ভিতরে ঢুকে যা দেখলাম আমি একদমই প্রস্তুত ছিলাম না দেখার জন্য, কিন্তু দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই। পুরা বাসাটা আমাদের বাসাটা তো স্কোয়ার, সো প্রত্যেকটা ওয়ালে উল্টো আরবি ভাষায় অনেক কিছু লেখা। এবং আমি যখন বলি প্রত্যেকটা ওয়াল উপরেও লেখা, এবং পুরা গোল আকৃতি পেন্টাগ্রামের মতন ড্র করা ছিল নিচে। এবং যদি ফুটপ্রিন্টস পুরা বাসায় বাচ্চা ফুটপ্রিন্ট রয়েছে, এবং বাচ্চার ফুটপ্রিন্টসগুলো দেখে আমি সবথেকে বেশি ভয় পাই, কারণ সে বাচ্চাটা যদি একদম মাকড়সার মতন উপরে হাঁটে ওয়ালের, ওখানেও ফুটপ্রিন্টস ছিল। এমন জিনিস আমি কখনো দেখিনি, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি ভিতরে ঢুকে বাজে গন্ধ পাচ্ছিলাম। গন্ধটা পাওয়াটা স্বাভাবিক ছিল, কারণ পুরা বাসার ভিতরে
মানে আমার দেখে খুব খারাপ লাগে। অনেকগুলা বিড়াল, স্ট্রে বিড়ালগুলা, ওগুলা মারা ছিল, ওদের স্কিন উঠানো পড়া ছিল, মুরগি ছিল, মরা ছাগলের মাথা, একটা গরুর মাথা ছিল, অনেক কিছু পচন ধরে গেছে। এসব গন্ধ শুনলে মানে একটা মানুষ স্বাভাবিক থাকতে পারবে না, এত বাজে গন্ধ। এবং আমি হাঁটছিলাম, বাসার রুমের ভিতরে হাঁটছি, প্রত্যেকটা রুমে আমার মাথাটা ব্যথা হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যে আমার খুব অস্বস্তি ফিল হচ্ছে, আমার ঘাড়ের উপরে কেউ মানে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছিল। আমার অস্বস্তি ফিল হওয়ার কারণে আমার মাথায় আসে যে আমি শরীরটা বন্ধ করে বাসার ভিতরে ঢুকিনি, এবং আমি দোয়া পড়তে চাচ্ছিলাম, কিন্তু আমার মাথা দিয়ে মুখ দিয়ে কোনো দোয়া বের হচ্ছিল না। যতটুকু পেরেছি আয়াতুল কুরসি পড়ে আমি জাস্ট বাসাটার থেকে বের হয়ে যাই। সাথে সাথে বের হয়ে মনে হলো যে আমি বমি করে দিব, আমার এত অস্বস্তি লাগছিল। সাথে সাথে বাসায় নেমে আমি শাওয়ার নিয়ে মানে একদম একটা শাওয়ার নিয়ে আমি নামাজ পড়ি, এবং সেদিন আমার মা আর আমি প্রচণ্ড মানে ভয় পাই যে এটা কি হলো। তো ঘটনার সূত্রে আমরা দারোয়ান চাচাকে ডাকাই, তাকে জিজ্ঞাসা করি যে এরকম মানুষ আমাদের বাসায় ভাড়া দেওয়া কেন হলো, তাও যখন আমরা ছিলাম না। তো দারোয়ান চাচা কোনো একটা প্রবলেম ছিল যেটার কারণে সে চেয়েছিল যে কাউকে মানে সে বেসিকলি সে বান ফেলাবে, সে বেসিকলি একজনকে তাবিজ করবে, এবং সে তাবিজ করবে বলে তার কোনো আর একজনের সাথে সে কন্ট্যাক্ট করে, এবং সে তাকে একটা দরবেশ, আই থিঙ্ক একটা দরবেশ তান্ত্রিক এরকম একটা লোকের কাছে নিয়ে যায়, এবং এটা ঢাকারই এক জায়গায় নিয়ে যায়, আমি লোকেশনটা বলবো না। তার কাছে নিয়ে যাওয়ার পরে সে তাবিজ করে, যাকে সে তাবিজ করতে চায়, করার পরে ওটা কাজে দেয়। কিন্তু সে তান্ত্রিকটা দারোয়ান চাচাকে বলে যে আমি তোমার কাছ থেকে কিছুই চাচ্ছি না, তোদের বাসার 3 তালা খালি আছে, আমার 2 মানুষ ওখানে থাকবে। এই কথাটা যখন বলা হয় দারোয়ান চাচা একটু ভয় পেয়ে যায় যে কি করবে, কিন্তু তখন তার মনে হয় যে লোকটা তো তাবিজ করতে পারে ইজিলি মানুষকে, তো সে ভয়ে এই কথাটা মেনে যায়, এবং সে ওখানে ভাড়া দেয়। মানে সবাইকে বলে যে সে ভাড়া দিয়েছে, কিন্তু আসলে ওটা ভাড়া ছিল না, সে জাস্ট ওখানে ওদের 2 থাকতে দিয়েছে। সে কখনোই মানুষ দুটোর চেহারা দেখে নেই, ওরা বলে বেশ অস্বাভাবিক লম্বা, 6 ফুট সামথিং এরকম হবে। 2 মহিলা ছিল এবং 2 প্রচণ্ড লম্বা ছিল, এবং উনি ওদেরকে খালি একবার দেখেছে, যেই দিন সে ওদেরকে বাসার ভিতরে ঢুকতে দিবে, এবং সে সবসময় বলছিল যে এই মহিলা দুটার থেকে একজনের ভয়েস সে শুনেছে, খুবই ভয়ঙ্কর প্রকৃতি, মোটা ভয়েসে সে মহিলাটা তাকে বলে যে আমাদের বাসার ভিতরে যাতে কেউ না ঢুকলে তোর কলিজা ছিঁড়ে খেয়ে ফেলবো। এই কথাটা যখন সে শুনে সে প্রচণ্ড ভয় পায় যায়, এবং সে কখনো বদার করে না। আমাদের বাসার ভাড়াটিয়ারা সবাই জানতো যে ওই ফ্ল্যাটটা খালি, এবং খালি দারোয়ান চাচাই জানতো যে ওখানে সেই 2 মানুষকে রেখেছে, এবং ভাড়াটিয়ারা টেরও পাবে কিভাবে, ইভেন পাশের বাসার আন্টিও টের পায়নি ওখানে মানুষ ছিল, কারণ বাসাটা পুরাটা অন্ধকার থাকতো, না কোনো ফার্নিচার না কোনো কিছু। পাশের বাসার আন্টির বাসাটা একদম ডিরেক্টলি আমাদের বাসাটা সামনাসামনি, সে অনেক কিছু দেখতো, সে অনেক কিছু দেখতো, এটার মধ্যে সে সারাক্ষণ দেখতো যে বাসাটা অন্ধকার হয়ে থাকতো, আর এছাড়া সে কিছুই দেখতো না। আর সে পরে দিয়ে অনেক কিছু দেখেছে, সেটা আমি বলছি। এবং আমাদের ভাড়াটিয়ারা কখনো কিছু দেখে নেই ওখানে, তারা অনেক বাজে গন্ধ পেত যখন ওই জায়গাটা দিয়ে ক্রস করতো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা মানে খুব ভালো একটা ফিল করতো না যখন ওই বাসাটা দিয়ে ক্রস করতো। তো তার ইমিডিয়েটলি পাশে যে 3 তালা ফ্ল্যাটে ভাইয়া এবং একটা ভাইয়া থাকে তার ফ্যামিলিকে নিয়ে, ওই ভাইয়াটা বলল যে আমরা রাত্রেবেলায় অনেক গোঙ্গানি, চিল্লানি, কান্নার শব্দ শুনতাম, এবং ভাইয়াটার আম্মু খালি ভাইয়াটাকে বলতো যে এই বাসায় একটু প্রবলেম আছে, তুমি একটু প্লিজ বাড়িওয়ালাকে ফোন করে কমপ্লেন করো যে মেবি কিছু একটা হয়েছে। ভাইয়াটা এগুলা কোনো কিছু বিশ্বাস করতো না। ভাইয়াটা নিজেও গোঙ্গানি আর কান্নার শব্দ অনেকবার শুনে, কিন্তু সে এটাকে একদমই সে মনের ভুল মনে করতো যে থাক এগুলো কিছুই না। তো এই ঘটনাটা ঘটার পরে আমার বাবা প্রচণ্ড চেতে চায়, সে দারোয়ান চাচাকে বলে যে তোমার জন্য এখন বাসায় এরকম একটা ক্ষতি হয়ে গেল, এটা কি হলো, কি করব। তো এটা একটু ঝামেলার কাজ ছিল, এই বাসাটা এখন কে পরিষ্কার করবে।
তো আমার বাবা আমার নানির এসব ব্যাপার নিয়ে একদমই মানে সে জানতো, কিন্তু সে আমার নানির হেল্প নিবে না, সে কোনো হুজুরের হেল্প নিবে না। তো সে ডিসাইড করলো যে বাসাটা কালার করে কোনোভাবে সে ভাড়া দিয়ে দিবে। তো আমার মা বাসাটা কেউ ক্লিন করবে না, করতে চাচ্ছিল না, সবাই এত বিভৎস অবস্থা বাসাটার। তো সে সাহস করে আমি, আমার মা এবং দারোয়ান চাচা এবং আমাদেরকে হেল্প করেছে 2জন মানুষ আমাদের ফ্ল্যাটেই থাকে। আমরা সবাই দোয়া পড়তে বাসাটার ভিতরে যা আছে সব কিছু ক্লিন করি, এবং পরের দিনই মিস্ত্রিরা এসে কোনোভাবে বাসাটা রং করে, কোনোভাবে, কারণ মিস্ত্রিদেরও প্রবলেম হচ্ছিল, ওদের অস্বস্তি ফিল হচ্ছিল বাসার ভিতরে ঢুকে। ওরা কোনোভাবে এটা করার পরে আমার বাবা ভাড়া দেওয়ার জন্য টুলেট লাগায়, এবং যেহেতু আমাদের এরিয়াটা অনেক ভালো, বেশিক্ষণ লাগে নেই, আমাদের বাসাটা ভাড়া হয়ে যায়। পরপর 5বার আমাদের বাসাটা ভাড়া হয়, কিন্তু কেউ থাকতে পারেনি। সবচেয়ে কম থেকেছে একটা ফ্যামিলি, যে 2 সপ্তাহ থেকে চলে গিয়েছে, এবং সবারই একই কথা যে বাসায় যারা থাকবে তারা মেন্টালি সিক হয়ে যাবে। এত বাজে অবস্থায় এই বাসাটার আমরা বলে বোঝাতে পারবো না। বেশিরভাগ সময় মানুষ আমাদেরকে বলেছে যে বাসার ভিতরে কোনো একটা খারাপ কিছু আছে, আপনারা যতদিনই পারেন, যত তাড়াতাড়ি পারেন কিছু একটা করেন বলে ওরা জাস্ট চলে যায়। এবং ওরা এতটাই ভয় পায় যে ওরা বাসার যে অ্যাডভান্স দেয় ওইটা পর্যন্ত নেয় না, বলে যে ভাই আপনি টাকা রাখেন, আমরা গেলাম। লাস্টের দিকে একটা ফ্যামিলি ছিল, ওরা খ্রিস্টান ফ্যামিলি ছিল, তাদের একটা মেয়ে ছিল, টিনেজড মেয়ে, সে খুবই বাজেভাবে এফেক্টেড হয়। তাকে সে একটু পজেসডও হয়ে যায়, এবং যেটার কারণে সে প্রচণ্ড চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, এবং সে অনেক মানে লাস্টের দিকে ফেরোশিয়াস হয়ে যায়, যেটার জন্য তার বাবা মা একদম আমাদেরকে খুবই বাজে কথা শুনিয়ে বলেছিল যে আপনাদের বাসায় প্রবলেম আছে, আপনারা জানেন না এই ব্যাপারটা, এখন আমার মেয়ের ক্ষতি হয়ে গেল, এটা বলে ওরা জাস্ট চলে যায়। যখন এই জিনিসটা হয় আমার বাবার খুব খারাপ লাগে, কারণ তারও একটা মেয়ে আছে, আর সে ডিসাইড করে যে সে আর কারো মানুষের ক্ষতি করবে না, সে বাসাটা জাস্ট লক করে দিবে। সে লক করে দিবে বলার পরে আমি বাবাকে বলি যে আমরা নানিকে একটু ডেকে দেখি যেখানে কোনো প্রবলেম হচ্ছে নাকি। তো শেষে আমার বাবা রাজি হয়, আমি নানিকে ডাকি, এবং আমার নানি এসেই বলে যে আমি এই ফ্ল্যাটে 1 রাত থাকবো, আমার থাকার ব্যবস্থা করে দাও, আর এই 1 রাত থাকার পরে আমি তোমাদেরকে বলছি এখানে কি সমস্যা। সে 1 রাত থাকলো, থাকার পরে আমার নানি আমাকে বলল যে তোমাদের বাসার এখানে অনেক সমস্যা হয়েছে, কিন্তু যে তান্ত্রিকের কাছে দারোয়ান গিয়েছিল, সে তান্ত্রিক 2জন মানুষকে পাঠায়, যে অ্যাকচুয়ালি বেসিকলি ওরা কেয়ারটেকার ছিল। তান্ত্রিক মানুষের থেকে খারাপ জিন ছুটিয়ে তোমাদের বাসায় এখানে পাঠাতো, সেখানে পালতো জিনগুলাকে, এবং এই জিনগুলা তার আন্ডারে ছিল, এবং সে 2টা কেয়ারটেকার ছিল যাতে কোনো প্রবলেম না হয়। কিন্তু এখানেও প্রচণ্ড সমস্যা হচ্ছিল, কারণ অনেক বাজে জিনের আস্তানা হয়ে যায় এখানে, এবং যেহেতু বাজে জিনগুলোর আস্তানা হয়ে উঠেছে এখানে কিছু করার নেই। আমার নানি যতটুকু পেরেছে ওদের সবাইকে ওখান থেকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু কিছু জিন যেতে পারেনি, এবং আমার নানি বলে যে এরা এখানেই থাকবে, কিন্তু ওদেরকে ভাগানোর মতন আমার পাওয়ার নেই, আমার শরীরে এগুলো কুলায় না, আমার বয়স হয়েছে। তো আমি ওদেরকে জাস্ট বলেছি যে তোমরা এখানে থাকবা, কিন্তু কারো ক্ষতি করতে পারবে না, তোমাদেরকে ফ্ল্যাটটা বন্ধ করে দিলাম, তোমরা এখানেই থাকবে, এবং তোমরা আমার ফ্যামিলি বা আশেপাশে এই বাসার ভাড়াটে বা কাউকে জ্বালা যন্ত্রণা করবে না। যাই হোক, এরপরে আমি বলি যে আমাদের বাসার আশেপাশে অ্যাকচুয়ালি অনেক প্রবলেম শুরু হয়। এই প্রবলেমগুলা শুনলেও গাড়ি শিশির দেয়, কিন্তু বাসাটা ফেমাস হয়ে যায় এই কারণ আশেপাশের মানুষও এগুলো দেখা শুরু করে দেয়। ফর এক্সাম্পল, আমাদের ওই যে পাশের বাসার আন্টি, সে দেখে যে আমার ফুপিকে সে চিনে, তো সে একদিন দেখে যে অন্ধকারের মধ্যে ওই বাসার ভিতরে চুল খোলা অবস্থায় আমার ফুপি মুখের সামনে চুল পাগলের মতন লাফাচ্ছে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করছে, এবং সে যে জানালার কাছে যখন
মানে যখন আন্টি ফিল করলো যে সে কেন জানি দেখেছে আমার আন্টিকে, যখন দেখেছে যে আমার আন্টি মানে ওই পাশাপাশি আন্টিটা দেখে ফেলেছে জিনিসটা, সে জানালার কাছে এসে খুব বীভৎস একটা হাসি দেয় এবং আন্টি এটা দেখে ভয়ে সেই দিনে আমার বাবাকে ফোন করে বলে এবং জিজ্ঞাসা করে যে আমার ফুপির মেন্টাল স্টেট ঠিক আছে নাকি। পর আমার বাবা বললো আমার ফুপি তো দেশেই নেই, আমার ফুপিকে সে কই পেলো। তখন সে ভয়ে ভয় ভয় পেয়ে যায় এবং সেকেন্ড টাইম সে দেখে যে সানসেটের উপরে আমি বলে আমার চুল লম্বা, সো আমি বলে মুখের সামনে চুল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটতেছে আর কোনোভাবে মানে একদমই নর্মাল না, অস্বাভাবিকভাবে বলে আমি এক সানসেট থেকে আরেক সানসেটে লাফ দিচ্ছি। এটা দেখে আন্টি প্রচণ্ড ভয় পেয়ে যায়, আবার আমার বাবাকে ফোন করে এই জিনিসটা বলে এবং সে আরও অনেক কিছু দেখে। এখন আমাদের বাসার বাইরে অনেক নাইট গার্ডসরা রাতে পাহারা দেয়। আমাদের বাসার সামনে যে নাইট গার্ডগুলো আছে ওরা আমাদেরকে অনেকবার এসে আমার বাবাকে স্পেশালি বলে যে তারা প্রায় দেখে 1 জন 2 জন 3 জন 4 জন একসাথে দেখেছে যে আমাদের বাসার সে 3 তলার ফ্ল্যাট থেকে সে সামনের থেকে কে জানি একদম কোনো ছায়া অবয়ব কেমন যদি মিলে গ্রিলটার থেকে বের হয়ে যায় ওরকম কে জানি বের হয়ে পুরা বাড়িটাতে মাকড়সার মতন হাঁটতে থাকে এবং আবার কোনো একটা সময় সে আবার ওই বাসার ভিতরে ঠাস করে ঢুকে যায়। এই জিনিসটা অনেকবার দেখলো। একটা পর্যায়ে একটা নাইট গার্ড বুঝতে পারলো যে এটা একটা মহিলার মতন কোনো কিছু এবং সে ভয়ে একবার একটা ঢিল ছুঁড়ে এবং ঢিল ছুঁড়ার পরে সেই দিন রাত্রেবেলায় সে বলে স্বপ্ন দেখে যে একটা বিভৎস চেহারা আলা কিছু একটা তাকে বলছে, তার খাটে এসে ঘুমিয়েছে তার পাশে বসে বলছে যে এখন কিন্তু তোর বুকটা ছিঁড়ে তোর কলিজাটা খেয়ে ফেলবো আমি। এটা দেখার পরে সে জ্বর আসে, সে অস্বস্তি হয়ে যায় এবং সে আমাদের বাসার সামনে দিক দিয়ে যতবার যায় ততবার সেই স্বপ্নটা দেখে এবং ভয়ে সে আমার আব্বুকে এসে ফাইনালি বলে যে আমি এরকম দেখেছি এবং দেখেন কি অবস্থা, আপনারা যদি কিছু না করেন কেমনে হবে। তারপর শুরু হয় উৎপাত ভাড়াটিয়াদের আশপাশে। ভাড়াটিয়ারা অনেক কমপ্লেন করা শুরু করলো। 5 তলার আন্টি সবথেকে বেশি কমপ্লেন করতো। সে দেখতে খুব সুন্দর ছিল কিন্তু সে নিকাবি ছিল। সো এই আন্টিটার অনেকবার বললো যে সে যখনই রাত্রেবেলা তো সে তাহাজ্জুদ পড়তে উঠতো, সো সে এরকম বারান্দায় হয়তো বা টাওয়েল বা কিছু রাখতে গিয়েছিল, কখনো এই প্রবলেমটা ফেস করেনি কিন্তু খুবই রিসেন্টলি সে এই প্রবলেমসগুলো ফেস করা শুরু করে যখন সে জানালার মানে সে যখন এরকম ব্যালকনি খুলতো সে দেখতো যে এরকম খুব বিপৎস চেহারাওয়ালা কেউ গ্রিলটা ধরে মানে যদি কেউ গ্রিলের বাইরের দিকে ধরে থাকে ধরে তার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে সে অনেকবার চিৎকার করে এবং সে এটাও বলে যে সে ফিল করতো যে জানালার বাইরে দিক দিয়ে কেউ তাকে একজন না অনেকে তার দিকে তাকিয়ে আছে। তো এই জিনিসগুলো প্রবলেম হয়ে যাচ্ছিল। আমিও অনেক কিছু ফিল করছিলাম, আমারও খুব অস্বস্তি লাগছিল কারণ 3 তলার ফ্ল্যাটের নিচে আনফর্চুনেটলি আমার রুম ছিল এবং ডগ প্রচণ্ড গ্রাউল করতো। একটা পর্যায়ে সে জানালার দিকে তাকায় গ্রাউল করতো। বাসার ভিতরে কিছু হতো না কিন্তু আমি অনেক ফিল করতাম যে আমার দিকে কেউ তাকিয়ে আছে গ্রিলের বাইরের থেকে। একবার আমি শুয়ে আছি এবং ডগ প্রচণ্ড গ্রাউল করছিল জানালার দিকে এবং আমি কি চিন্তা করে জানি ওই সাইড অন্যদিকে ফিরেছিলাম তো জানালার দিকে তাকিয়ে দেখি যে অনেক লম্বা চুল হঠাৎ করে উঠে যাচ্ছে সানসেটের উপর দিক দিয়ে জাস্ট। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি ডগকে নিয়ে জাস্ট একটা দৌড় দিয়ে আমার আম্মুর কাছে চলে যাই। আমি একটু মাঝে মাঝে বাজে স্বপ্ন দেখতাম, মানে রাত্রেবেলায় যেসব দিন আমি এশার নামাজ পড়তে পারতাম না আমি খুবই বাজে স্বপ্ন দেখতাম। আমার তখন মনে হতো যে আমার বুকের উপরে কেউ জাস্ট উঠে লাফাচ্ছে আর পাকা আমার বুকটা কেউ ছিঁড়ে আমার কলেজাটা নিয়ে যাচ্ছে। এছাড়া ভাড়াটিয়ারা এরকম বাজে বিভৎস স্বপ্ন দেখতই এবং এটা ওদের মনের ভুলের মধ্যেও ছিল, আবার অনেকে এসব জিনিস আসলে এক্সপিরিয়েন্স করছিল। অ্যান্ড এরপরে আমি জাস্ট আর নিতে পারছিলাম না কারণ এরপরে গোগানি চিল্লাচিল্লি উপরের শব্দ কান্নার শব্দ অনেক কিছু আমরা শুনতাম। এন্ড আমি শেষে যে আমার বাবাকে বলি যে আমাদের কিছু একটা করা দরকার কারণ এভাবে থাকা পসিবল না, এখানে সবাই খুবই স্ট্রেসে চলে যাচ্ছে।
তো তখন আমরা একজন খুবই ভালো একটা বড় একটা হুজুর, ওনার সাথে আমরা কথা বলি এবং সে আমাদের বাসায় আসে। এসে সে ডিরেক্টলি 3 তলায় উঠবে। সেও আমাদেরকে বলে যে তার ওখানে থাকার ব্যবস্থা করে দিতে, এবং ব্যবস্থা করে দেওয়ার পরে সে ওখানে 1 রাত থাকে। রাখার পরে সে বলে যে এখন থেকে আশা করি কোনো প্রবলেম হবে না। যারা ছিল খারাপ মোস্ট অফ দেমকে আমি তাড়িয়ে দিই, 1-2টা আছে ওরা এখানে থাকবে। কী কারণে থাকবে এটা আমি বলবো না, কিন্তু এখন থেকে তোমরা প্রেজেন্স ফিল করবা না। তোমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে মাসে 1 বার বাসার ভিতরে ঢুকে তোমরা দোয়া দুরুদ পড়বে, জট বেঁধে ঢুকবে, মানে একজন একা ঢুকবে না, 3-4 জন একসাথে ঢুকবে। দোয়া পড়তে পড়তে ঢুকে পুরো বাসাটা ক্লিন করবা। যা যা আবর্জনা ময়লা পাবা ওগুলো সব ক্লিন করবা। ক্লিন করার পরে আবার বাসাটা আটকে দিবা। আর ওই মাসে 1 বারই ঢুকবা, এর থেকে বেশি কেউ ঢুকবা না। কিন্তু এই ফ্ল্যাটে কেউ আর থাকতে পারবে না। এই ফ্ল্যাটটার অবস্থা প্রচণ্ড খারাপ, বাকিটা আল্লাহ ভরসা, আর আমার এখানে কিছু করার নেই। এটা বলার পরে আমরা একটু নর্মাল ফিল করি যে এখন থেকে আমরা কোনো বাজে জিনিস হয়তো বা এক্সপিরিয়েন্স করব না। কিন্তু সে বলেছে আমাকে আর আমার আম্মুর দিকে স্পেসিফিকলি তাকিয়ে যে আমরা দুজন অনেক কিছু ফিল করব, আর আমরা যাতে তাতে ভয় না পাই, আল্লাহর উপরে আস্থা রাখতে, নামাজ কালাম করতে, সব কিছু নর্মাল হয়ে যাবে। তো যাই হোক, আমরা আর মানে ভাড়াটিয়ারা, আন্টি যেসব বাজে বাজে জিনিস এবং মানে যারা সব কিছু এসব জিনিস দেখতো, ওরা দেখা বন্ধ হয়ে গেছে। এখন খালি জাস্ট নর্মাল মাঝে মাঝে শব্দ আসতো, এখনও আসে, শব্দ আসতো এবং একটু গঙ্গানি শব্দ আসে এবং মাঝে মাঝে নুপুরের শব্দ আসে, লাফালাফি শব্দ তো আসে। আমার রুমের নিচে আমি টের পাই রাতে 2-3টার সময়। উপরে যদি কেউ দৌড়াদৌড়ি করে ওই শব্দগুলো আসে। এছাড়া তেমন কোনো একটা প্রবলেম হয় না, আমরা ইউজ টু হয়ে গিয়েছি। এবং মাসে 1 বার আমরা যাই ওই বাসার ভিতরে, একদম দোয়া পড়তে পড়তে যে আমরা বাসাটা ক্লিন করি। এবং আমি বলে বুঝাতে পারবো না যে বাসাটার জানালা বন্ধ, এই বাসাটা সব কিছু বন্ধ, কিন্তু ভিতরে আমরা যতবার গিয়েছি আমরা ওখানে মরা মুরগির মাথা, আমরা অনেক মরা মুরগি, মাছ এগুলো অনেক কিছু পেয়েছি, খাওয়া মাছ, এগুলা যে আমাদের ক্লিন করতে হয়। প্রত্যেকবার খুব বাজে এবং জঘন্য অবস্থায় থাকে বাসাটা। এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে এই বাসাটার ভিতরে একবার মানে আমরা বারান্দায় যে মরা কাক অনেকবার পেয়েছি। এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এটা জাস্ট আমি একটা ব্যাক স্টোরি দিলাম আমার বাসার আরও অনেক কাহিনী আছে। আমি আজকে যদি শেয়ার করতে যাই যে কি ঘটনা ঘটেছে, অনেক বেশি বড় হয়ে যাবে রেকর্ডিংটা, তাই আজ এতটুকুই বললাম। আশা করি আপনাদের এই ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আর চান আমি আরও এরকম বাসা নিয়ে এবং আরও স্টোরিজ আপনাদের সাথে শেয়ার করি, প্লিজ ডু লেট মি নো। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।